বলো। আরো কোনো প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার, র্যামসাহান সিনড্রোমটা স্যার স্যার আরেকটু বললে ভালো হয় স্যার আরেকবার। র্যামসি-হান্ট সিনড্রোম কি? যেমন মনে করো, তোমার হার্পিস জোস্টার অপথলমিকাস ম্যাক্সিলারিস ম্যান্ডিবুলারিস, সেটা তোমার গেসারিয়ান গ্যাংলিয়নে থাকে ভাইরাসটা, তাই না? স্কিন থেকে সেন্সরি ব্রাঞ্চ দিয়ে ওই না ম্যান্ডিবুলার, দ্যাট ইজ ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি ব্রাঞ্চ দিয়ে সে গ্যাসারিয়ান গ্যাংলিয়নে যে থেকে যায়। সেই রকম তোমার sensory সেন্সরি মানে ফেসিয়ালে তো দুইটা সেন্সরি, একটা জেনারেল সেন্সরি আর একটা হলো স্পেশাল সেন্স। তো জেনারেল সেন্সরি ব্রাঞ্চ এফেক্টেড হলে, যেহেতু জেনারেল সেন্সরি ব্রাঞ্চ সাপ্লাই দেয় তোমার এক্সটার্নাল অডিটরি ক্যানালের আউটার ওয়ান থার্ড, তারপরে স্কিন অফ দ্য পিন্না অ্যান্ড অলসো দি স্কিন বিহাইন্ড দি পিন্না। সো এই জায়গাতে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পিন্নাতে তোমার ভেসিকুলো ইরাপটিভ র্যাশ তৈরি হবে, যেমন হার্পেস জোস্টারে হয় একই রকম র্যাশ হবে। হার্পেস জোস্টারে যেমন সিভিয়ার পেইন হয়, ইন অ্যাডিশন যেহেতু তোমার অডিটরি নার্ভ এফেক্টেড হবে, ফলে ইন্টারনাল ইয়ার ককলিয়াতেও এখানে ইনফেকশনটা হবে, ভাইরাল হবে। ককলিয়াতে ভাইরাল ইনফেকশন হবে এবং সিভিয়ার পেইন হবে তার। ওই কানে শুনতে পারবে না ভালো মতো, ফেশিয়াল প্যারালাইসিস হবে, স্কিনে তোমার র্যাশ থাকবে, ভেসিকল তৈরি হবে, সেম অ্যাজ আদা হার্পেস জোস্টার অপথলমিকাস। এই তো। এবং চিকিৎসাও একই, তোমাকে এখানেও সেই ভ্যালাইসাইক্লোভির 1 গ্রাম টিডিএস 8 আওয়ারলি ফর 10 ডেজ দিতে হবে, সাথে স্টেরয়েড দিতে হবে, ওখানকার মতোই হার্পেস জোস্টার অপথলমিকাসের মতোই। অথবা যদি তুমি অ্যাসাইক্লোভির দাও তাহলে 800 মিলিগ্রাম 4 আওয়ারলি দিতে হবে, 5 টাইমস এ ডে। আর কি জানতে হবে? আরো স্পেসিফিক বলো কথা। স্যার স্যার এখন ক্লিয়ার স্যার, এটাই স্যার জানতে চেয়েছিলাম। আর কোনো প্রশ্ন আছে কারো? বলো। স্যার প্রশ্ন আসসালামু না করলে আলাইকুম। কিন্তু ক্লিয়ার হবে না। আফসানা জেরিন, বলো। স্যার হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে অ্যাবসোলিউট ফ্যাকাল্টেটিভ, স্যার এটা একটু ক্লিয়ার করে বলবেন। ল্যাটেন্ট, মানে এটা যখন অসফিতে কোশ্চেন আসে তখন কিন্তু বুঝতে পারি না কোনটাতে কোনটা হবে, এটা একটু স্যার যদি বলতেন। প্রথম কথা হচ্ছে যে তোমার যেই হাইপারমেট্রোপিয়া রিফ্র্যাকশনের সময় তুমি উইদাউট সাইক্লোপ্লেজিক, যে সাইক্লোপ্লেজিক যদি রিফ্র্যাকশন করো, তাহলে ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া ধরতে পারবে না। কারণ ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া হয় পার্শিয়াল ডিউ টু পার্শিয়াল কন্ট্রাকশন বা মাসেল টোন অফ দি সিলিয়ারি মাসেল। এই জন্য লেন্সটা স্লাইটলি একটু কার্ভ হয়ে থাকে, ঠিক আছে? এইটার জন্য আমরা বলতেছি এক ডায়াপ্টার হাইপারমেট্রোপিয়া হয়। কিন্তু এটা আমি বের করতে পারবো, এই এক ডায়াপ্টার হাইপারমেট্রোপিয়া রিফ্র্যাকশনে করার সময় বের করতে পারবো যখন আমি সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করে দিব। সেটা হোমাট্রোপিন বা অ্যাট্রোপিন দিয়ে, সাইক্লোপেন্টোলেট দিয়ে প্যারালাইসিস করলে আমার ওই হাইপারমেট্রোপিয়া ধরা পড়বে, তার সাথে ধরা পড়বে না। আর একটা হচ্ছে যে এটা ল্যাটেন, আর ম্যানিফেস্টের ভিতর দুই রকম আছে, একটা হলো অ্যাবসলিউট, একটা ফ্যাকাল্টেটিভ। অ্যাবসলিউট হাইপারমেট্রোপিয়া মানে যে হাইপারমেট্রোপিয়া ক্যানট বি ওভারকাম বাই দি অ্যাক্ট অফ অ্যাকোমোডেশন। মানে একটা বাচ্চা দূরে 6/6 দেখে, কিন্তু দূরে তুমি দেখলা উইদাউট এনি গ্লাস 6/6 তার ভিশন,
কিন্তু তুমি যখন রেটিনোস্কোপি করলা তখন দেখলা যে তার +1.5 ডায়োপ্টার বা +2 ডায়োপ্টার রিফ্র্যাক্টিভ এরর আছে, হাইপারমেট্রোপিক রিফ্র্যাক্টিভ এরর আছে। ঠিক আছে, তাহলে সে কিভাবে দেখতেছে? +2 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া আছে, অথবা সে অথচ দূরে সে 6/6 ভিশন আনএইডেড, কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো যে দূরে দেখার সময় সে অ্যাকোমোডেশন করছে, অ্যাকোমোডেশন করে ওই 2 ডায়োপ্টার, অর্থাৎ আমি চোখের সামনে যে +2 ডায়োপ্টার লেন্স দিতাম, আমার যদি লেন্সের কার্ভেচার বাড়ায় সেই +2 ডায়োপ্টার ওভারকাম করতে পারি, তাহলে তো একই কথাই হলো। অ্যাকোমোডেশন করে আমি আমার যে ক্রিস্টালাইন লেন্স ভিতরে আছে বাচ্চার, সে অ্যাকোমোডেশন করে তার কার্ভেচারটা +2 ডায়োপ্টার বাড়ায় নিছে, ফলে +2 ডায়োপ্টার ইফেক্টটা সে পাচ্ছে, ফলে তার 6/6 ভিশন আসছে। এটা হলো ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া। এটা বের করতে হলে আমাকে কি করতে হবে? সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করতে হবে। সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করে যদি দেখি তার +2 ডায়োপ্টার লাগে, তাহলে তো আমি বুঝলাম যে সে আসলে অ্যাকোমোডেশন করেই এই এই হাইপারমেট্রোপিয়াকে ওভারকাম করছে। এবং এই হাইপারমেট্রোপিয়াকে অ্যাকোমোডেশন করছে দূরে +2, আর কাছে নরমালি করা লাগতো মনে করো +3, তাহলে সে কত করবে? কাছে 5 করবে। 5 করলে তার অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স বেশি হবে, অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স দূরে একটু হবে, কাছে অনেক বেশি হবে, ফলে তার আলটিমেটলি এজোট্রোপিয়া ডেভেলপ করবে। অথবা এই যে দূরেও অ্যাকোমোডেশন করে, কাছে তো বেশি অ্যাকোমোডেশন করতে হয়, ফলে তার আইএক হবে, অ্যাস্থেনোপিক সিমটম হবে, মাথা ব্যথা করে, পড়াশোনা করলে, টেলিভিশন দেখলে, তারপর পড়ার সময়, মোবাইল দেখার সময়, টেলিভিশন দেখার সময় দেখলে, স্কুল থেকে ক্লাস করে বাসায় আসলে তার চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। কারণ স্কুলে স্যারের লেখাটা ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডের যে লেখাটা সে দেখছে, সে কিন্তু অ্যাকোমোডেশন করে দেখছে। তো অ্যাকোমোডেশন দীর্ঘ সময় করলে সিলিয়ারি মাসেল দীর্ঘ সময় কন্ট্রাক্টাইল অবস্থায় থাকবে, অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স হবে, তাহলে তো তার জন্য হেডেক হবে, আইএক হবে, ফলে স্কুল থেকে ফিরে এসে বলবে তার মাথা ব্যথা করে। পড়াশোনা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পড়ার পরে সে বলবে তার মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে। এটা হলো ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া। আর আরেকটা বাচ্চা চিন্তা করো যে তার ভিশন হলো আনএইডেড 6/12। 6/12 হলো আনএইডেড, +1 দিলে 6/6 হয়, তার মানে +1 সে হাইপারমেট্রোপিক। এই যে হাইপারমেট্রোপিয়া, সে তার বাই দি অ্যাক্ট অফ অ্যাকোমোডেশন ক্যানট বি ওভারকাম, দ্যাট ইজ অ্যাবসোলুট হাইপারমেট্রোপিয়া। এখন একটা বাচ্চার চোখে অ্যাবসোলুট এবং ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া দুটাই থাকতে পারে। মনে করো বাচ্চাটা দূরে তার ভিশন হলো 6/18, আসলে তার ভিশন 6/18, সে ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া, দ্যাট মিনস অ্যাকোমোডেশন করে সে এটাকে 6/12 নিয়ে আসছে, অ্যাকোমোডেশন করে 6/18কে 6/12 নিয়ে আসছে, সে আর এক লাইন বেশি দেখছে, কিন্তু এর বেশি সে পারে না। তাহলে যেটুকু এর বেশি যেটুকু হাইপারমেট্রোপিয়া আছে সেটা অ্যাবসোলুট, আর 6/18 থেকে 6/12 করার জন্য যে অ্যাকোমোডেশন করছে সেটা হলো ফ্যাকাল্টেটিভ। জি স্যার। ক্লিয়ার হয়েছে না হয় নাই? জি স্যার, বুঝতে পেরেছি। মানে যেই পাওয়ারটা লাগে সেটা হচ্ছে অ্যাবসলিউট, আর বাচ্চা যেটা অ্যাকোমোডেশন করে ওটা ফ্যাকাল্টেটিভ। এক্স্যাক্টলি, যেটা সে অ্যাকোমোডেশন করে সে যেহেতু এটাকে ওভারকাম করে ফেলছে সেটা ফ্যাকাল্টেটিভ, এরপরেও যেটুকু রয়ে গেছে যেটা সে ওভারকাম করতে পারেনি সেটা হলো অ্যাবসোলুট। এখন মনে করো এই বাচ্চাটা এজোট্রোপিয়া ডেভেলপ করছে, অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া ডেভেলপ করছে, তাহলে আমি যদি তাকে শুধু শুধু অ্যাবসোলুটটা কারেকশন দেই, +1 কারেকশন দেই, তাহলে কিন্তু তার দূরে দেখার সময় অ্যাকোমোডেশন করতেই থাকবে সে, কারণ ওই যে ফ্যাকাল্টেটিভ ওই পার্টটা তো সে অ্যাকোমোডেশন করবে, এবং কাছে তাহলে আরো বেশি করবে, ফলে তার এজোট্রোপিয়া কারেকশন হবে না। আমরা কি করব? এই জন্য আমরা বলছি যে ফুল সাইক্লোপ্লেজিক কারেকশন।
মানে আমার টোটাল পাওয়ার লাগে তার 300, এই 300 আমি দিয়ে দেবো। 300-র ভিতরে 200 হলো ফ্যাকাল্টেটিভ আর 100 হচ্ছে অ্যাবসোলুট, এই 300 দিয়ে দিব। এবং ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া যেটা যেটা আসলে সিলিয়ারি মাসেল প্যারালাইসিস হওয়ার জন্য যে হাইপারমেট্রোপিয়া পাওয়া গেল সেটাও কারেকশন দিয়ে দেবো। ফলে সে কি করবে, +4 তাকে দিয়ে দেবো। এটাকেই বলে ফুল সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন, শুধু কারেকশন। তার মানে শুধু ওয়ার্কিং ডিস্টেন্সের জন্য যেটুকু 150 পাওয়ার বাদ দিতে হবে সেটা ছাড়া সবটাই তাকে দিয়ে দেবো। জি স্যার, বলো থ্যাংক ইউ আর স্যার। কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা এখন ইয়েতে যাই, শুরু করি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। বলো এটা কি? The discoid keratitis, নিউমোলার ক্যাটাইটিস। pneumolar viral keratitis. নিউমোলার। আচ্ছা, এটা যদি স্টেন করলে যদি পজিটিভ হয় SPK, superficial punctate keratitis. তখন এটা হয়ে যাবে সুপারফিশিয়াল পাংক্টেড ক্যারাটাইটিস। আর যদি স্টেনে নেগেটিভ হয় তাহলে, আচ্ছা এটা কি, এটা এটা স্টেন ছাড়া কিভাবে বোঝা যাবে এটা আসলে এসপিকে নাকি সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস, কিভাবে বোঝা যাবে? স্টেন করব না, স্টেন ছাড়া বোঝা যাবে, এই চোখে সেটা বোঝা যাচ্ছে। স্যার এটা কোয়াইট থাকবে, মানে ওয়াটারিং থাকবে, রেডনেস থাকবে, ফটোফোপিয়া এখানে থাকতে পারে, দেখো, SPK থাকবে। এখানে কি কোনো কনজেশন আছে? না স্যার, কনজাংটিভা কি কোন কনজেশন আছে? না। কনজেশন নাই। তাহলে কি এটা এসপিকে হবে না এসিকে হবে? সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস নাকি সুপারফিশিয়াল পাংক্টেড ক্যারাটাইটিস? সাব সাব-এপিথেলিয়াল। এটা হবে সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস। এখানে ফ্লোরোসেন্ট স্টেন দিলে নেগেটিভ হবে। এটা কোন কোন ভাইরাসের জন্য সবচেয়ে বেশি হয় এরকম? অ্যাডেনোভাইরাল। স্যার অ্যাডেনোভাইরাস। অ্যাডেনোভাইরাস থেকে সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস, কনজাংটিভাতে কনজাংটিভাইটিস, পরে সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস, ভেরি কমন। এটা চিকিৎসা কি? লো পোটেন্ট স্টেরয়েড দিতে পারি। শোনো আমি একটা কথা বলি, সাব এপিথেলিয়াল ক্যারাটাইটিস বা নিমুলার ক্যারাটাইটিসে স্টেরয়েড হচ্ছে মাদকের মতো। একবার যদি কর্নিয়াতে তুমি স্টেরয়েড ইউজ করো, স্টেরয়েড বন্ধ করবে আবার ডেভেলপ করবে। সো আমাদের চিকিৎসা হলো মূলত আমরা বলি যে আমরা কিছুই দিব না যদি তার ভীষণ গ্রসলি এফেক্টেড না হয়। যেমন এই পেশেন্টের ভীষণ ম্যাক্সিমাম 6-9 হবে, এর চেয়ে কম হবে না। যেহেতু তার কোনো কমপ্লেন নাই, রেডনেস নাই, ওয়াটারিং নাই, ফটোফোবিয়া নাই বা মাইল্ড ফটোফোবিয়া আছে, সো ইট ইজ বেটার টু ওয়েট। এমনি এমনি এক সময় এটা চলে যাবে। বাট ইফ দি ক্যারাটাইটিস ইজ লাইক দিস, এই পেশেন্টটার ভীষণ কত হবে? 624, 6, নো নো নো, it should be 660 less হবে। than 660, less than। দেখো পিপুলের এরিয়াটা খেয়াল করো, পিপুলের এরিয়াটা পুরোপুরি ঢেকে আছে। পিপুলটা মোটামুটি বেশিরভাগ অংশই সাদা হয়ে আছে, পিপুলের জোন অফ দি কর্নিয়া। তাহলে এই পেশেন্টের ভিশন অনেক কম হবে, ম্যাক্সিমাম। তাহলে এই যে সরি, নিচে লিখে দিছে দেখো, ভিশন লেখা আছে, রাইট আই ভিজুয়ালিটি কাউন্টিং ফিঙ্গার 3 মিটার, মানে 3/60 হতে পারে। তাহলে বলো এটার আসলে কি করতে হবে? এটা কি ক্যারাটাইটিস? এটা হচ্ছে মাল্টিপল গ্র্যানুলার কয়েন শেপেড ওপাসিটি, ইন দি কর্নিয়া।
So it is a case of nemular keratitis. আর এইটা হলো তোমার সাব এপিথেলিয়াল কেরাটাইটিস, ACK সাব এপিথেলিয়াল কেরাটাইটিস, আর এটা হলো আমার নিউমুলার কেরাটাইটিস। আমরা যদি দেখি অপটিক্যাল সেকশন করে যদি দেখি নিউমুলার কেরাটাইটিস, তাহলে আমরা দেখতেছি যে এন্টার স্ট্রোমা ইজ এফেক্টেড বাই দিস মাল্টিপল কয়েন শেপেড গ্র্যানুলার ওপাসিটি থ্রুআউট দি এন্টায়ার স্ট্রোমাতেই এই ওপাসিটিটা রয়েছে, তাই না? সো এই যে এখানে পেশেন্টের যেহেতু ভিশন অনেক কমে গেছে, এই পেশেন্টকে চিকিৎসা তোমাকে দিতে হবে। প্লাস দেখো এর যে মার্জিন দিয়ে দেখো কনজাংটিভাতে একটু কনজেশন আছে, মাইল্ড কনজেশন আছে, তাহলে এই পেশেন্টকে আমার অবশ্যই চিকিৎসা দিতে হবে। কিন্তু এই পেশেন্টকে আমি চিকিৎসা দিব না, বিকজ দি পিপুলারি জোন ইজ রিলেটিভলি ক্লিয়ার and there is no congestion, no discomfort, so it is better to wait for spontaneous resolution. But in this case I have to give treatment, and the treatment is কি, এটা কি দিবা এখানে? স্টেরয়েড দিতে হবে। অ্যান্টিভাইরাল দিব স্যার। No need antiviral, because this granular opacity in the stroma is due to immune reaction, not virus, not directly involved. Though virus is present in the epithelium of the cornea, the epithelium is intact. Epithelium is intact. Epithelium, virus are actually present in the corneal epithelium, but the immune reaction takes place in the corneal stroma. So we have to give topical steroid. But remembering that the epithelium, within the epithelium, the virus remains in the corneal epithelium. So আমরা এখানে স্টেরয়েড দিব, টপিক্যাল স্টেরয়েড, এবং প্রথম দিকে আমরা খুব হাই ডোজে দিব, অর্থাৎ 8 to 10 times per day, 8 to 10 times about 2 hourly or 3 hourly for 1 to 2 weeks, and then 4 hourly for another 2 weeks, then 2 hourly for another 2 weeks, then 1 hourly, 2 times daily for another 2 weeks, then 1 time daily, 1 time at night for 1 month, then alternate day for another 2 months, then twice a week for another 2. এইভাবে আমরা এটা চিকিৎসা দিব প্রায় 6 মাস। প্রথম 2 সপ্তাহ 8 to 10 times, তারপরে হয়তো 4 times daily, তারপরে 2 times daily, 1 time daily, alternate day, এইভাবে কমাতে হবে। যখন আমরা ডোজ কমাই দিব তখন আমাদের ডিউরেশন অফ ট্রিটমেন্ট বাড়বে, অর্থাৎ যখন আমি 1 টাইম ডেলি দিব তখন হয়তো 1 মাস দিব, যখন অল্টারনেট ডেতে দিব তখন হয়তো 2 মাস দিব, যখন টোয়াইস এ উইক দিব তখন হয়তো আরো 2 মাস দিব। এইভাবে আমি মোট 6 মাস এটা চিকিৎসা করব। কারণ স্টেরয়েড বন্ধ করলেই সাথে সাথে রিকার করবে, উইদিন এ ফিউ ডেজ ইট উইল রিকার। এখন কথা হচ্ছে, যেহেতু এপিথেলিয়ামের মধ্যে ভাইরাসটা রয়ে গেছে, দো দে আর নট অ্যাক্টিভ, the virus that is present in the epithelial cells, within the epithelial cells, they are not active now, but they become active when we will give steroid at high doses. When we will give steroid at 8 to 10 times a day, then the local immunity will fall and the virus will be active. So to prevent this viral reactivation, acyclovir ointment should be given initially when the steroid drop is given frequently, like the 10 times daily or 6 times daily or 4 times daily. At that period, that is during the first 1 month, you should give acyclovir ointment, not necessary to 4 hourly. You can give 8 hourly acyclovir ointment as a preventive measure, not a therapeutic measure, is a preventive measure. So you can give 8 hourly acyclovir ointment for 1 month when the steroid is given at a high doses. But when the steroid is given once a day,
then no need to give any antiviral ointment. So if you give treatment for 6 months, during the first 1 month when the steroid dose is high, in that period you should add acyclovir ointment. Then after 1 month, when the dose of the steroid is minimum once a day or alternate day, then no need of any acyclovir ointment. Clear? স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার এখানে হ্যাঁ, কি অবশ্যই। স্যার ইমিউনোমodulator সাইক্লোস্পোরিনের কি কোনো রোল আছে স্যার এই ক্ষেত্রে? You can give cyclosporin, particularly if you need to continue the drug for longer period of time, or when you find that the patient is a steroid responder. মনে করো তুমি প্রথম 1 মাস ড্রপ দিছো, তারপরে তোমার অনেক এই যে কয়েন শেপের ওপাসিটি গুলো অনেকখানি কমে গেছে, ফেইন্ট হয়ে গেছে, কিন্তু পেশেন্ট বলতেছে চোখে ব্যথা করে স্যার, আগে ব্যথা ছিল না এখন ব্যথা করতেছে। তখন তুমি টনোমেট্রি করে দেখলা যে তার প্রেসার উঠে গেছে 35। তাহলে কি জন্য হয়েছে এটা? দি পেশেন্ট ইজ স্টেরয়েড রেসপন্ডার। আমরা জানি যে 100 ভাগের মধ্যে 5% লোক হলো স্টেরয়েড রেসপন্ডার। সো এই পেশেন্ট সেই 5% এর মধ্যে পড়ে গেছে। সো তাকে তখন তোমার অ্যান্টিগ্লুকোমা ড্রপ দিতে হবে, এবং তুমি তখন স্টেরয়েডের ডোজ আরো একটু কমায় অথবা লো স্ট্রেংথের স্টেরয়েড লাইক ফ্লোরোমিথলন, হ্যাঁ, এই জাতীয় স্টেরয়েড দিবা, এবং সাথে তুমি সাইক্লোস্পোরিন দিতে পারো 0.05% সাইক্লোস্পোরিন ইউ ক্যান গিভ ফর টুয়াইস এ ডে, এবং আলটিমেটলি তুমি স্টেরয়েড বন্ধ করে সাইক্লোস্পোরিন ড্রপটা কন্টিনিউ করতে পারো। বাট রিমেম্বার দি সাইক্লোস্পোরিন ইজ নট ভেরি ইফেক্টিভ লাইক স্টেরয়েড। So cyclosporin can be given when the patient is steroid cannot be continued because of rise of intraocular pressure. ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আচ্ছা, স্টেরয়েড এখন হ্যাঁ বলো। স্যার স্টেরয়েড আর অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট কি সিমিলটেনিয়াসলি শুরু করা যাবে নাকি যে কোনো একটা আগে এরকম কোনো ব্যাপার? না, এরকম কোনো কথা না। যে কোনো ওয়েনমেন্ট যখন তুমি দিনের বেলাও দিবা, পেশেন্টকে বলবা আগে ড্রপ দিবেন পরে মলম দিবেন। ড্রপ দেওয়ার অন্তত আধা ঘন্টা পরে মলম দিবেন, কারণ মলম মানে হচ্ছে একটা অয়েলি সাবস্টেন্স। যখন তুমি ওয়েনমেন্টের পরে ড্রপ দিবা তখন সেটা কর্নিয়াতে ঠিক মতো পৌঁছাবে না, সেই জন্য ড্রপ আগে দিতে হয়, ওয়েনমেন্ট হাফ এন আওয়ার পরে দিতে হয়, অথবা ওয়েনমেন্ট দেওয়ার 2-3 ঘন্টা পরে সে ড্রপ দিবে। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? এটা হলো এসপিকে, তাই না? কারণ দেখো পজিটিভ, নিচের সি দেখো, এখানে ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ আছে। এটা তো এসপিকে, এটা সহজ চিকিৎসা, তোমরা জানো, এটা নিয়ে আমি অত কথা বলতে চাই না। আচ্ছা, এটা কি? Dendritic keratitis. এখানে ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ হয়েছে এবং ডেন্ড্রাইটস প্যাটার্নের লিশনস আর সিন ইন দি কর্নিয়া, সো ইট ইজ এ কেস অফ dendritic corneal ulcer, and you all know that it is done by the herpes simplex virus. আচ্ছা, এখন আমরা দেখি, এখন বাম চোখেরটা, বাম সাইডে দেখো, বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ডেন্ড্রাইটিক প্যাটার্ন দেখা যাচ্ছে এবং ফ্লোরোসেন্ট স্টেন স্ট্রংলি পজিটিভ। Fluorescent dye test is positive in the left, but in the right, the fluorescent dye test is weakly positive, very weakly positive, or almost negative. আমরা যদি এই পেশেন্টটা দেখি, এই পেশেন্টের যে কালারটা আসছে, কালারটা কি কালার আসছে? গ্রিন। এটা হচ্ছে, দেখো তুমি এই যে টিয়ারের কালার দেখো, টিয়ারটা কিন্তু হলুদ হয়ে গেছে, তাই না? টিয়ার ইজ ইয়েলো, এই যে লিড মার্জিনে যে টিয়ার সেটা ইয়েলো, তারপরে লিডের মধ্যে যেটুকু টিয়ার পড়ছে সেটা ইয়েলো, এবং কর্নিয়ার সারফেসে যেটা স্টেন নিয়েছে সেটাও ইয়েলো। তাহলে এটা আসলে
আলসারে কোনো স্টেন নেয়নি, এটার উপরে যে কর্নিয়া উপরে যে টিয়া পানি জমে আছে সেইটাই স্টেন নিচ্ছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি নট ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ। ফ্লোরোসেন্ট পজিটিভ হলে আমাদের এরকম গ্রিনিশ কালার নিত। আমরা জানি যে কর্নিয়াল ডিফেক্ট গ্রিনিশ কালার নেয়, আর কনজাংটিভা নেয় ইয়েলোইশ কালার, এবং টিয়ারটা হয়ে যায় অনেকটা ইয়েলোইশ কালার। সো এটা হলো আসলে অরিজিনালি ডেনড্রাইটিক আলসার। বলে তাহলে এটা কি? বলো এটা কি? মিউকাস মানে এটা Yeah. আসলে সুডোডেন্ড্রাইটস। শোনো, দিস ইজ সুডোডেন্ড্রাইটস। আমরা যদি এই ডেনড্রাইট গুলার একদম নিচেরটা খেয়াল করো, নিচেরটা দেখো, মাঝখানে কোনো স্টেন নাই, একদম ওই মার্জিনে এই নিচে এবং উপরে একটু স্টেন নিছে। এটাও তাই, দেখো উপরের দিকে একটু স্টেন নিছে, মার্জিন দিয়ে একটু স্টেন নিছে। আমরা যদি আরেকটা দেখি, এই যে এইখানে যেটা ডান পাশেরটা দেখো, এখানে একটু স্টেন নিছে, হালকা হালকা স্টেন নিছে, এবং মেইনলি মার্জিন দিয়ে একটু হালকা স্টেন নিছে, না নেওয়ার মতোই। সো these are actually pseudodendrites, and pseudodendrites are formed by the herpes zoster infection. In herpes zoster infection, pseudodendrites. True dendrites is formed in herpes simplex keratitis. Why should we know? We should know the difference between these true dendrites and pseudodendrites. It is very essential to know the difference between true dendrites and pseudodendrites. In true dendrites, the defect or ulceration present on the floor of the dendrite, and at the floor of the dendrites, the ulceration present, and the fluorescent stain is strongly positive, and the টার্মিনাল বাল্ব, আমরা লেফটের এই যে আমি যেখানে কারসার দিছি, দেখতে পাচ্ছ কারসারটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে কারসারের এখানে দেখো, এখানে একটা এই ডেনড্রাইটসটা এখানে এক্সপান্ড করে গেছে, এর মাথায় এসে এই যে এই প্রত্যেকটা ডেনড্রাইটস মাথায় এসে এক্সপান্ড করে গেছে। এটাকে আমরা বলি টার্মিনাল বাল্বের মতো একটা, ওই যে আমাদের ইলেকট্রিক বাল্ব, সেই বাল্বের মতো আমরা দেখতেছি যে এই expansion of the dendrites expanded at the end of these dendrites. This is called terminal bulb. Terminal bulb is present in case of true dendrites. Floor is ulcerative, so take fluorescent stain. But in pseudodendrites, the floor is heaped up. The floor is heaped up by the ড্যামেজড এপিথেলিয়াল টিস্যু। এখানে দেখো এগুলো সবগুলো উঁচা হয়ে আছে, এবং এই উঁচা থাকার কারণ হচ্ছে ড্যামেজড এপিথেলিয়াল টিস্যু এখানে হিপড আপ হয়ে আছে। দি ড্যামেজড এপিথেলিয়াম ইজ হিপড আপ in and the formation of pseudodendrites is due to a damaged epithelial heaped up of damaged epithelial tissue, and there is no, এখানে আমরা যদি দেখি এই যে ডানের ছবিটা দেখো, at the end of each dendrite there is no terminal bulb. টার্মিনাল এন্ড ডেনড্রাইটস এর মাথাটা একদম এন্ডটা যদি দেখো, সেখানে কোনো এক্সপানশন নাই। কিন্তু আমরা যদি এইখানে দেখি, এখানে টার্মিনাল এন্ডে এই একটা এক্সপানশন আছে, যেটাকে বলা হয় টার্মিনাল বাল্ব। এখন তাহলে ট্রু ডেনড্রাইটস আর সুডোডেনড্রাইটস এখানে কেন ডিফারেন্সিয়েট করতে হবে? কারণ ট্রু ডেনড্রাইটস নিডস অ্যাসাইক্লোভির ওয়েনমেন্ট or ganciclovir gel or trifluridine drop, তাই না? But in case of pseudodendrites does not require any treatment. In pseudodendrites you should give the artificial tear, and ultimately the dendrites will disappear.
এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার। হ্যাঁ? জি স্যার। দেখতে পাচ্ছিলা স্লাইড? জি জি স্যার। স্যার। আমার কাছে মাঝখানে মনে হলো যে স্লাইড মনে দেখা যাচ্ছে না। ঝামেলা হয়ে গেছে। হার্পিক জোস্টারে কি শুধু সিস্টেমিক অ্যান্টিভাইরাল দরকার হয় এক্ষেত্রে? এটাই। হার্পেস জোস্টার কেরাটাইটিস আসলে ডিপেন্ড করে কি অবস্থায় আছে সেটার উপরে। সবসময় মানে সুডোডেন্ড্রাইটস হলে লাগবে না, কিন্তু যদি ইউভেটিস হয় সাথে তাহলে তো তোমাকে দিতে হবে ওরাল স্টেরয়েড এবং তোমার ওই যে টপিক্যাল স্টেরয়েড সাথে অ্যান্টি ওরাল ওরাল অ্যাসাইক্লোভির ওরাল অ্যাসাইক্লোভির বা ওরাল ভ্যালাসাইক্লোভির তখন তো তোমাকে দিতে হবে, হ্যাঁ, স্টেরয়েড দিতে হবে। এটা ডিপেন্ড করবে কি অবস্থায়, কিন্তু সুডোডেন্ড্রাইটস এর জন্য দিতে হবে না। জি স্যার। কি বুঝলাম না, আমি তো মিস করে ফেলছি। আচ্ছা, আমি এটা শেয়ারিংটা বন্ধ করে আবার আসি। এটা শেয়ারিং আমার এখান থেকে একটু ঝামেলা হয়েছে। এখন তো শেয়ারিং বন্ধ হয়ে গেছে তাই না? স্লাইড তো দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছ? পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ারে যাচ্ছি। এখন তো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল। এখন আমরা আসি, এটা কি? স্যার অ্যাব্রেশন কর্নিয়াল। হ্যাঁ, কি? স্যার কর্নিয়াতে কোনো অ্যাব্রেশন হয়েছে মনে হচ্ছে। কর্নিয়াতে যদি অ্যাব্রেশন হয় তাহলে কি পেশেন্ট এরকম ভাবে বড় করে তাকাতে পারবে? না স্যার, তখন তারপর এত বড় একটা অ্যাব্রেশন, আর অ্যাব্রেশনের মার্জিন কি ওরকম? দেখো মার্জিন থেকে খেয়াল করো, মার্জিন গুলা একটু মানে মার্জিন গুলা দেখো ড্যামেজড। এই যে মার্জিন, এই যে এখানে মার্জিন একটা ডেন্ড্রাইট দেখা যাচ্ছে, এই যে এই পাশে দেখো মার্জিন, এই ডেন্ড্রাইট দেখা যাচ্ছে, হ্যাঁ। অ্যাব্রেশনে কি এরকম মার্জিন থাকবে? না স্যার, না স্যার। অ্যাব্রেশনে এরকম মার্জিন থাকবে না। পেশেন্ট এইভাবে তাকায় থাকতে পারবে না, পেশেন্ট চোখে খুলবে না অ্যাব্রেশন হলে। তাহলে জিওগ্রাফিক আলসার, জিওগ্রাফিক আলসার হবে স্যার, তাহলে জিওগ্রাফিক। এটা হচ্ছে আসলে জিওগ্রাফিক আলসার। এটা জিওগ্রাফিক আলসার, আমরা যদি স্টেন করি তাহলে এটা পজিটিভ হবে। এবং মার্জিনে দেখো ড্যামেজড এপিথেলিয়াম টিস্যু আর প্রেজেন্ট at the margin and irregularity is present in the margin and some extension of dendrites like extension is present from the margin. So it is a case of geographic viral corneal ulcer বা keratitis. তাহলে চিকিৎসা তো আমরা জানি একই, অ্যাসাইক্লোভির দিতে হবে, আর্টিফিশিয়াল টিয়ার সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক, এটা আমরা জানি। এই যে আমরা একটা জিওগ্রাফিক ক্যারাটাইটিস বা আলসার দেখতেছি তাই না, ফ্লোরোসেন্ট স্ট্রংলি পজিটিভ। এবং এখানে মার্জিনটা খেয়াল করো, এখানে এই যে উপরের দিকে দেখো একটা ডেন্ড্রাইটস উঠে গেছে উপরে, এবং প্রতিটা মার্জিন কিন্তু ইরেগুলার। অ্যাব্রেশনের মার্জিন কখনো এরকম এতটা ইরেগুলার হবে না, এবং পেশেন্ট এইভাবে তাকাইতে পারবে না। এখানে যেহেতু কর্নিয়াল সেন্সেশন কমে গেছে সেই জন্য পেশেন্টের ফটোফোবিয়াটা কম হচ্ছে, কিন্তু অ্যাক্টিভ অ্যাব্রেশনে, ফ্রেশ অ্যাব্রেশনে মার্কড ফটোফোবিয়া হবে। পেশেন্ট ক্যানট লুক নর্মালি। আচ্ছা, এটা কি?
বলো ইসলামিয়াত ফাহমিদা ফরিদ তারিন, বলো এটা কি হতে পারে? স্যার এটা স্যার ডিসকিফর্ম স্যার কেরাটিটিস ডিস্কিফর্ম ক্যারাটাইটিস এরকম মার্জিনের দিকে হয়, ডিস্কিফর্ম ক্যারাটাইটিস হয় সেন্টারে এবং ডিক শেপেড। এটা কি ডিক শেপেড? ডিক শেপেড তো না। না স্যার। এখানে ফাইন্ডিংসটা কি আছে সেটা বলো। আমরা বলবো an irregular shaped, large irregular shaped and lesion is present at the periphery of the cornea and at the interpalpebral area তে আছে এটা আসলে cornea, and the surface, the floor is hazy, and also the margin adjacent to the lesion, adjacent to the lesion the cornea is hazy, and the এটা কিন্তু ডাই টেস্ট করা, fluorescent dye is poorly positive, fluorescent dye is not strongly positive। যেমন আমরা যদি এটা দেখি এটা স্ট্রংলি পজিটিভ এবং এটা গ্রিন কালার হয়েছে, এখানে আমাদের একটু গ্রিনিশ ইয়েলো হয়েছে, নট গ্রিন, ইট ইজ এ গ্রিনিশ ইয়েলো অ্যান্ড ইট ইজ উইকলি পজিটিভ। মানে ফ্লোর তো পজিটিভ হয়নি, মার্জিনটা একটু হয়েছে, তাও এটা ওই আসলে পানির জন্য এরকম দেখা যাচ্ছে একটু ইয়েলোইশ গ্রিনিশ ইয়েলো। তাহলে এটা তো আমার জিওগ্রাফিক আলসার হইতেই পারে না, কারণ জিওগ্রাফিক আলসারের ফ্লোর তো আমার এরকম পজিটিভ হবে, এরকম হবে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি the margin is raised, মার্জিনটা একটু রেজড আছে, বোঝাই যাচ্ছে মার্জিনটা শার্প এবং রেজড। তাহলে এইটা আসলে নিউরোট্রপিক ক্যারাটাইটিস। তাহলে নিউরোট্রপিক ক্যারাটাইটিস শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম জিওগ্রাফিক্যাল আলসার বা জিওগ্রাফিক্যাল ক্যারাটাইটিস। Neurotropic keratitis is caused by herpes simplex virus and by any other lesion when the disease, when the corneal sensation is reduced. Say the any intracranial lesion which causes damage to the trigeminal nerve, then it may reduce the sensation of the cornea and the patient may develop neurotrophic keratitis. Trophic মানে হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস, নিউট্রিশন। ট্রফিক বলতে আমরা বুঝাই নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দি টিস্যু। যেমন আমরা ডিস্ট্রফি বলি, ডিস্ট্রফি মানে হচ্ছে ডিস্ট্রফি, ডিস মানে কি, ডিস মানে অ্যাবনর্মালিটিস, ট্রফি নিউট্রিশনাল অ্যাবনর্মালিটি দেখা দিছে, ফাংশনাল অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি ডিস্ট্রফি। তো এখানে আমরা বলতেছি নিউরোট্রপিক ক্যারাটাইটিস। তাহলে নিউরো মানে দি ক্যারাটাইটিস ইজ রিলেটেড টু নিউরোলজিক্যাল কজ, দ্যাট মিনস দি nerve supplying the cornea. When the nerves supplying the cornea are damaged or diseased, in that cases the neurotrophic keratitis will develop. So why keratitis develop? The corneal sensation is essential. Normal corneal sensation is essential for normal tear production. If the corneal sensation is reduced from any cause, the normal basic tear secretion will be reduced. Because আমরা সবাই জানো তোমরা যে আমাদের টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম আছে, বাট বলি টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম। আমরা যদি ফ্লোরোসেন্ট ড্রপ দিই নর্মাল কর্নিয়াতে, ফ্লোরোসেন্ট ডাই দিয়ে আমরা যদি ব্লিঙ্কিং করতে যদি পেশেন্টকে বন্ধ করে দিই, ব্লিঙ্কিং করবেন না, এবং আমরা যদি দেখব যে ফ্লোরোসেন্ট ডাইটা প্রতি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই জায়গায় জায়গায় কর্নিয়াতে ব্ল্যাক স্পট তৈরি হবে, তার মানে ওই জায়গার পানি কমে গেছে, ওই জায়গার পানি শুকায় যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের ইভাপোরেশন হয় ফ্রম দি কর্নিয়া। ডিউ টু ইভাপোরেশন ফ্রম দি কর্নিয়া, the cornea become stimulated and gets stimulation for production of the tear.
আমরা জানি যে টিয়ার প্রোডাকশনের জন্য আমাদের লাগবে হচ্ছে ফেসিয়াল নার্ভ, আর কর্নিয়াতে সাপ্লাই হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। সো অ্যাফারেন্ট পাথওয়ে ফর টিয়ার প্রোডাকশন হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, অ্যান্ড ইফারেন্ট পাথওয়ে ফর টিয়ার প্রোডাকশন ইজ ফেসিয়াল নার্ভ। সো আমাদের যখন কর্নিয়াল সেন্সেশন কমে যাবে, তখন কর্নিয়ার থেকে অ্যাফারেন্ট স্টিমুলেশন ফর টিয়ার প্রোডাকশন কমে যাবে, ফলে টিয়ার সিক্রেশন কমে যাবে। টিয়ার সিক্রেশন কমে গেলে কর্নিয়াল এপিথেলিয়াম আনহেলদি হয়ে যাবে এবং ইরোডেড হয়ে যাবে, তখনই ড্যামেজড হয়ে যাবে কর্নিয়াল এপিথেলিয়াম। সেটাই হচ্ছে আমার নিউরোট্রফিক ক্যারাটাইটিস। তাহলে নিউরোট্রফিক ক্যারাটাইটিস আমার এটা ভাইরাল ক্যারাটাইটিস থেকেও নিউরোট্রফিক ক্যারাটাইটিস হয়েছে। মনে করো একটা পেশেন্টের ভাইরাল ক্যারাটাইটিস হয়েছিল, তুমি দীর্ঘদিন ধরে অ্যাসাইক্লোভির ওয়েনমেন্ট দিচ্ছ। মনে রাখতে হবে যে অ্যাসাইক্লোভির ওয়েনমেন্ট ইজ অলসো টক্সিক ফর দ্য কর্নিয়া ইফ ইউ কন্টিনিউ ইট ফর মোর দেন 2 months। 2 মাসের বেশি যদি তুমি ক্যারাটাইটিসে অ্যাসাইক্লোভির ব্যবহার করো, তখন তোমার কর্নিয়াল ড্যামেজ শুরু হবে। অনেক পেশেন্ট আছে, আমরা ভাইরাল ক্যারাটাইটিস আমরা ভালো হচ্ছে না, অ্যাসাইক্লোভির দিয়েই যাচ্ছি। ম্যাক্সিমাম ভাইরাল ক্যারাটাইটিস 90% ভাইরাল ক্যারাটাইটিস will be relieved by acyclovir ointment within 2 to 3 weeks। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি এটা হার্পেস সিমপ্লেক্স ক্যারাটাইটিস হয়, তাহলে এটা ভালো হয়ে যাওয়ার কথা। এবং আর্টিফিশিয়াল টিয়ার যদি ঠিক মতো দাও, 2 থেকে 3 সপ্তাহের বেশি ভাইরাল ক্যারাটাইটিসে ওয়েনমেন্ট লাগে না, ম্যাক্সিমাম 2 মাস। অনেক সময় দেখা যাবে যে ভাইরাল ভালো হচ্ছে না, তখন তোমাকে ওয়েনমেন্ট মাসের পর মাস না দিয়ে ডেব্রাইডমেন্ট করতে হবে। ডেব্রাইডমেন্ট করে ওই এপিথেলিয়াম তুলে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স দিয়ে রাখলে তখন সে ভালো হয়ে যাবে। শুধু অ্যাসাইক্লোভির ওয়েনমেন্ট মাসের পর মাস দেওয়া যাবে না, এতে আমার ভাইরাল ক্যারাটাইটিসও ভালো হবে না, উল্টা এপিথেলিয়াল ড্যামেজ হবে এবং আলটিমেটলি পেশেন্ট উইল ডেভেলপ নিউরোট্রফিক ক্যারাটাইটিস। আবার মনে করো অ্যাকোয়াস্টিক নিউরোমা, 8 ক্যানিয়াল নার্ভ টিউমার, যেটা আমার সিপি অ্যাঙ্গেলে হয়, সিরেবেলো-পন্টাইন অ্যাঙ্গেল। ব্রেনের ভিতরে পন্স থেকে আমরা জানি 6, 7, 8, 9 5, 6, 7, 8 এই 4টা ক্যানিয়াল নার্ভ পন্স থেকে তৈরি হয়, এবং পন্স থেকে তৈরি হওয়ার পরে সে কেউ সাইডে যায়, 7, 8 সাইডে যায়, 5 উপরের দিকে 5 সোজা যায়, আর 8, 6 উপরের দিকে ওঠে। এই নার্ভগুলা যখন এই পন্সের পাশে থাকে, তখন ওইখানে যদি 8 ক্যানিয়াল নার্ভের টিউমার হয়, যেটাকে আমরা বলি অ্যাকোস্টিক নিউরোমা, তখন আমার এই টিউমারটা ওই 5 ট্রাইজেমিনাল নার্ভের উপর চাপ দিবে, 6 এর উপর চাপ দিবে, 7 এ চাপ দিবে, 8 তো টিউমারই হয়েছে। তখন আমরা এটাকে বলি সিপি অ্যাঙ্গেল টিউমার। সেই টিউমারে কর্নিয়াল সেন্সেশন কমে যাবে এবং পেশেন্ট উইল ডেভেলপ নিউরোট্রফিক ক্যারাটাইটিস। অথবা যে কোনো ইন্ট্রাক্যানিয়াল টিউমার অপারেশনের সময় যদি ট্রাইজেমিনাল নার্ভ ইনজুরি হয়, তখনও আমার নিউরোট্রফিক ক্যারাটাইটিস হবে। ঠিক আছে স্যার আলসারটার ক্রাইটেরিয়াটা স্যার একবার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ বলো। স্যার নিউরোটপিক কেরাটাইটিসের আলসারটার ক্রাইটেরিয়াটা আরেকবার একটু স্যার। আলসারের ক্রাইটেরিয়া হলো the floor of the ulcer is hazy but not strongly positive to fluorescent dye. That means the epithelium are not eroded at this place. Epithelium are actually damaged. Actually there is some damage of the epithelium and some layers of the epithelium has also eroded, but still epithelium is present. আমরা তো জানি 5 থেকে 6 লেয়ারের এপিথেলিয়াম থাকে। মনে করো 3টা লেয়ারের এপিথেলিয়াম উঠে গেছে, এখনো 2টা লেয়ারের এপিথেলিয়াম ফ্লোরে আছে, যার জন্য আমার এখানে ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ হয়নি, উইকলি পজিটিভ হয়েছে। এবং মার্জিনটা হবে রেইজড, হিপড আপ মার্জিন, রেইজড মার্জিন হবে। সারাউন্ডিং ইয়াতে আমরা আরো আলসার দেখি, নিউরোট্রপিক আলসার। দিস ইজ অ্যানাদার নিউরোট্রপিক আলসার। এবং নিউরোট্রপিক আলসার ডেভেলপ করবে in the interpalpebral area or in the lower part of the cornea, because when there is deficiency of water or deficiency of tear from any reason, whatever the cause, the first affected side will be interpalpebral area because of evaporation.
Evaporation do not occurs from the upper third of the cornea. So in upper third of the cornea, due to lack of tear, no epithelial defect will form. The epithelial defect will be formed at the interpalpebral area where maximum evaporation takes place. So the neurotrophic keratitis or neurotrophic ulcer will be developed in the interpalpebral area or in the lower part of the cornea, and the floor of the ulcer will be hazy, the margin of the ulcer will be hazy. এটা কি তোমার ব্যাকটেরিয়াল আলসার মনে হয় বলো আনিলা? জি না স্যার, কেন মনে হয় না? স্যার ডেন্স ওপাসিটি থাকবে, ইনফিল্ট্রেট থাকবে। Not necessary. There is no exudate at all. There is no exudate. The margin, there is no soiling of the margin like the bacterial or fungal ulcer. There is no exudate at all. Not the dry, nor even the wetted exudate are present at all. No exudate. So it is not a bacterial corneal ulcer. It is not a fungal corneal ulcer. It may be a case of geographical viral corneal ulcer or neurotrophic keratitis, or it may be a case of corneal abrasion. তাহলে অ্যাব্রেশন নয় কেন? কারণ পেশেন্টের ফটোফোবিয়া খুব কম, পেশেন্ট তাকাতে খুব একটা কষ্ট হচ্ছে না। এটা দেখে বুঝতেছি যে এত বড় একটা কর্নিয়াতে লিশনের পরেও পেশেন্ট তাকাতে পারে, তার মানে কর্নিয়াল সেন্সেশন অনেকখানি কমে গেছে। অ্যাব্রেশনে কর্নিয়াল সেন্সেশন কমার কোনো কারণ নাই, বরং কর্নিয়াল নার্ভগুলো বরং ওপেন হয়ে যাওয়ার কারণে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হাইপারেস্থিসিয়া ডেভেলপ করে ইন অ্যাব্রেশন, নট হাইপোস্থিসিয়া। সো এটা কর্নিয়াল অ্যাব্রেশন নয়। কর্নিয়াল অ্যাব্রেশনের মার্জিন এরকম ইরেগুলার হওয়ার কথা না, এরকম মার্জিনে এরকম ওপাসিটি থাকার কোনো কারণ নাই। অ্যাব্রেশনে এই যে মার্জিনটা যে অ্যাব্রেডেড ইরেগুলার অ্যান্ড সামওয়্যার ইট ইজ রেজড, এই রেজড মার্জিন হওয়ার কোনো কারণ নাই। সো ইট ইজ নট অ্যাব্রেশন। এটা ব্যাকটেরিয়াল আলসার নাই, কারণ এখানে কোনো এক্সুডেট নাই। এটা ফাঙ্গাল আলসার না, কোনো এক্সুডেট নাই। এক ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল আলসার হলে পেশেন্টের ফটোফোবিয়া থাকতো, সেটাও নেই। তাহলে এটা হতে পারে ভাইরাল জিওগ্রাফিক আলসার। জিওগ্রাফিক আলসার হলে আমার এই ফ্লোরটা স্ট্রংলি পজিটিভ হতো, এখানে পজিটিভ হয়নি। যদিও জিওগ্রাফিক আলসারের মতো যে মার্জিন দিয়ে একটু রেজড ফিলামেন্টাস লিশন আছে, কিন্তু এখানে পজিটিভ হয়নি। অ্যাজ এ হোল একটা গ্রিনিশ ইয়েলো অ্যাপিয়ারেন্স হয়েছে দি আলসারেটিভ এরিয়া অ্যান্ড দি সারাউন্ডিং কর্নিয়া। So it is a case of neurotrophic keratitis because here the margin is raised and develops at the interpalpebral area. So it is a neurotrophic. এটার চিকিৎসা কি? It should be covered by bandage contact lens, by tarsorrhaphy, or by amniotic membrane graft, whatever you do. You can do, you should cover it so that Recording in 6 months. progress. So during this period, you should keep the eye closed by tarsorrhaphy, central tarsorrhaphy. বলো কোন প্রশ্ন? স্যার নিউরোট্রফিক আলসারে কি চোখ কি এরকম সাদাই থাকবে স্যার? সিলিয়ারি কনজেশন থাকবে না?
সিলারি কনজেশন খুবই কম থাকবে, সিলারি মাইল্ড রেডনেস থাকবে, কারণ এখানে তো স্পাজম নাই, ফটোফোবিয়া নাই, তোমার ইনফ্ল্যামেশন, খুব একটা ইনফ্ল্যামেশন নাই, বুঝছো না, সারাউন্ডিং কর্নিয়াতে ইনফ্ল্যামেশন নাই, যার জন্য এখানে ওরকম রেডনেস থাকবে না। এই যে দেখো, এটাও নিউরোট্রপিক কেরাটাইটিস, ইন্টারপালপিব্রাল এরিয়াতে হয়েছে এবং খুব বেশি রেডনেস নাই। নিউরোট্রপিক কেরাটাইটিসে রেডনেস খুবই কম থাকে। এখানে পজিটিভ ফাইন্ডিংস হলো ফ্লোর ইজ নট স্ট্রংলি পজিটিভ টু ফ্লোরোসেন্ট ডাই। তারপরে তুমি বলবা যে তার মার্জিনটা রেজ থাকে, ইন্টারপালপিব্রাল এরিয়াতে হয়, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো corneal sensation grossly diminished, and this diminution may be due to previous viral infection or excessive use of acyclovir ointment or due to any lesion in the trigeminal nerve or due to surgery, any corneal surgery like the refractive surgery like the LASIK, where if there is extensive damage of the corneal nerves, then the patient may develop neurotrophic keratitis. বোঝা গেছে? এইটা কি বলো বলো। এখানে দেখো, ডান পাশের ছবিটা দেখো, ভালোই রেডনেস আছে, আছে না? কনজেন্টিভাল কনজেশন আছে, ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ হয়েছে, তাহলে এটা কি? স্যার জিওগ্রাফিক এটা জিওগ্রাফিক আলসার। corneal এবং ulcer। এই পেশেন্টের, Geographic ulcer. আচ্ছা এই পেশেন্টের ডান চোখের ডায়াগনোসিস বলো তো, টোটাল ডায়াগনোসিসটা বলো, কমপ্লিট ডায়াগনোসিস বলো। পেশেন্টের আর কিছু দেখা যাচ্ছে? পিপিলের কালার কি? পিপিলের কালার হলো ব্ল্যাক এবং একটু শাইনি রিফ্লেক্স ইজ প্রেজেন্ট এট দ্য পিপিলের এরিয়া, তাহলে এটা কি? এটা হলো সুডোপেকিয়া। তাহলে আমরা বলবো সুডোপেকিয়া উইথ জিওগ্রাফিক্যাল ভাইরাল আলসার, তাই তো? ভাইরাল জিওগ্রাফিক্যাল আলসার। তাহলে এইটার কোনো তুমি যে এই যে সুডোপেকিয়ার সাথে পেলাম, তুমি কি এটার সাথে কোনো রিলেশন বের করতে পারো সুডোপেকিয়ার এই পেশেন্টের জিওগ্রাফিক্যাল আলসারের? সার্জারি জেড ব্ল্যাক কালার। স্যার আপনারা স্টেরয়েড যে দিলে বলো, ইমিউনো সাপ্রেশন হয়। স্টেরয়েড দেওয়ার কারণে স্যার ভাইরাল যেটা ইনফেকশন ছিল সেটা অ্যাগ্রাভেট করছে। তুমি কে? আমি নসিব স্যার। টিটিজি কি? তোমার নাম কি বলো? ভালোই তো বলছো, সুন্দর বলছো তো, বলো না কে তুমি? আমার নাম নকিব। কি নাম? নকিব স্যার। আমি স্যার রাস্তায়, শোনা যাচ্ছে না স্যার? নকিব, কোথায় আছো? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল, ভালো বলছো তুমি, থ্যাংক ইউ। এই পেশেন্টটা এমন হতে পারে যে দীর্ঘদিন ধরে স্টেরয়েড দেওয়ার কারণে লোকাল ইমিউনিটি ফল করছে, ফল করার জন্য তার ভাইরাল ক্যারিয়ার ডেভেলপ করছে, এটা হতে পারে। ভালো বলছো, থ্যাংক ইউ। আচ্ছা এটার কি হয়েছে, এটা একজন বর্ণনা করো দেখি। ল্যাসিক সার্জারির পরে হ্যাঁ, একজন বর্ণনা করো। ল্যাসিক সার্জারির পরে এপিথেলিয়াল ইনগ্রোথ হয়েছে। না, ওর কোনো সার্জারি করা নাই। ল্যাসিক সার্জারি করার পরে যদি হয়, ল্যাসিক সার্জারি করার পরে যদি এটা হয়, তাহলে এটার নাম কি হবে? এটা কি অসুখ হবে? এপিথেলিয়াল ইনগ্রোথ। স্যান্ডোফ শাহর। হ্যাঁ কি বলো? ডিফিউজ ল্যামেলার।
স্যার তখন এটাকে এটা কি আমরা বলবো, শোনো, ল্যাসিক সার্জারি পরে হলে এটাকে আমরা বলবো ইন্টারফেস ওপাসিটি। আমরা যে ফ্ল্যাপটা, সুপারফিশিয়াল ফ্ল্যাপটা তোলার পরে স্ট্রমাতে যে অ্যাবলেশন করা হয়েছে বা এক্সামাইল লেজার, তারপরে ফ্ল্যাপটা যখন লাগানো হয়েছে, এই মাঝখানে কর্নিয়াল বেড এবং ফ্ল্যাপের মাঝখানে একটা ওপাসিটি ডেভেলপ করছে, এটাকে বলে ইন্টারফেস ওপাসিটি। and this is one of the dangerous complication of LASIK surgery. The treatment is usually this patient requires keratoplasty. আর যদি এটা ল্যাসিক করা না থাকে, সার্জারি হয়েছে? হ্যাঁ, এই পেশেন্টটা কি ক্যাটারাক্ট সার্জারি হয়েছে স্যার? না কোনো সার্জারি নাই ওখানে, তো গ্রেইশ হোয়াইট, তো ওইটা ব্ল্যাক পিপল তো না। মোট কথা এখানে সেন্টার অফ দি কর্নিয়াতে একটা ওপাসিটি দেখা যাচ্ছে, তাই না, একটা হেজি এরিয়া দেখা যাচ্ছে সেন্টার অফ দি। আচ্ছা, এটা বাদ দাও, আর সোজাতে এখানে দেখো, সেন্টার অফ দ্য কর্নিয়াতে একটা, এটা ব্লুইশ কর্নিয়া, ব্লুইশ আইরিশ, সেন্টার অফ দি কর্নিয়াতে একটা হেজি এরিয়া দেখা যাচ্ছে। হেজি এরিয়া ডিসকিফর্ম কেরাটাইটিস। ডিসকিফর্ম এটা হলো ডিসকিফর্ম ক্যারাটাইটিস, এটাও ডিসকিফর্ম ক্যারাটাইটিস। এটা কি? ডিসকিফর্ম কেরাটাইটিস। একটু এখানে- peripheral। এটা আপনি বলছেন লিপিড প্রাইমারি। এটা একটা লিকোমা। ও আচ্ছা। corneal opacity। এখানে কি কোনো কনজেশন আছে? কোনো কনজেশনই নাই। আই তো কোয়াইট, কোয়াইট temporarily আইতে একটু congestion ক্যারাটাইটিস আছে হবে কিন্তু। কিভাবে? হ্যাঁ, টেম্পোরারি একটু কনজেশন দেখা যায় হালকা হালকা। ওইটা কিছু না, ওইটা টেম্পোরাল না, ওটা নেজাল সাইট সম্ভবত, ওইখানে একটু আছে, ওইটার সাথে লিশনের আশেপাশে কোনো কনজেশন নাই। এটা আসলে লিকোমা। আমি একটা ক্যারাটাইটিস বলতে হলে সঙ্গে আমার কনজাংটিভাতে বা সিলারি কনজেশন একটু থাকা লাগবে, তো নাহলে কেমনে হবে? এই যে দেখো, কনজেশন আছে না, আচ্ছা। এটাতে কোনো কনজেশন নাই, এবং আইটা কোয়াইট, সো ইট ইজ এ কেস অফ লিকোমা। আর ডিসকিফর্ম ক্যারাটাইটিস সাধারণত সেন্টারে হয়। এই যে এখানে দেখো, আমরা অপটিক্যাল সেকশন অফ এ ডিসকিফর্ম ক্যারাটাইটিস দেখতেছি। আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার অফ দি কর্নিয়া ইজ থিকেন। আমরা যদি পেরিফেরি, অপটিক্যাল সেকশনের পেরিফেরিটা খেয়াল করি, তার চেয়ে সেন্টারটা একটু থিকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, ডিউ টু ইডিমা অ্যাট দি স্ট্রোমা। সো ইট ইজ এ কেস অফ ডিসকিফর্ম ক্যারাটাইটিস। This is a case of disciform keratitis. The disc-shaped opacity by lesion develops hazy area present at the center of the cornea, and there is a congestion in the eye. So it is a case of disciform keratitis. এখানে আমাদের চিকিৎসা কি হবে? আর কি প্রমাণ লাগবে এখানে? প্রিভিয়াস একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে। আমি যদি এখানে বলি প্রিভিয়াস ইনফেকশনের হিস্ট্রি নাও থাকতে পারে, অনেক সময় পেশেন্টের মাইল্ড এসপিকে হয়েছিল এবং পেশেন্ট কোনো চিকিৎসাই নেয়নি, তার ইমিউনিটি ভালো ছিল, স্পন্টেনিয়াসলি সে ভালো হয়ে গেছে। কনজাংটিভাইটিস হয়েছিল, একটু এসপিকে হয়েছিল, পেশেন্ট খুব একটা চিকিৎসা নেয়নি, বদার করেনি, এমনি ভালো হয়ে গেছে, এমন হতে পারে। আবার তুমি যেটা বলছো ভেরি গুড, এটার একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট ফর রেডনেস, হ্যাঁ, পেইন বা রেডনেস ডিসকমফর্টের জন্য একটা হিস্ট্রি অফ ট্রিটমেন্ট থাকতে পারে। পেশেন্ট তো আর বলতে পারবে না ভাইরাস, পেশেন্ট বলবে হ্যাঁ আমার চোখ তো লাল হয়েছিল, আমার অনেকদিন চিকিৎসা নিতে হয়েছে, এরকম বলতে পারে, নাও বলতে পারে। কারণ যদি স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায় মাইল্ড ক্যারাটাইটিস, তখন অনেক সময়, এবং পেশেন্টের ইমিউনিটি যদি খুব ভালো থাকে, মাইল্ড ক্যারাটাইটিসে স্পন্টেনিয়াস রেজলিউশন হয়ে যায়। সো এটা নাও বলতে পারে। কিন্তু আমি এখানে যেটা দেখব যে কর্নিয়াল সেন্সেশন একটু কম পাওয়া যাবে, এবং আর কি পাওয়া যাবে, এই যে ডিস্ক শেপেড হেজি এরিয়া প্রেজেন্ট at the center of the cornea and the conjunctiva is congested, আর কি পাওয়া যাবে? uveitis, immune ring, এখানে আমরা যেটা পাবো, শোনো, এখানে আমরা পাবো যে কেপি পাবো, কেপি, mild cell flare, and KP will be present on the back of the cornea because disciform keratitis is commonly associated with endothelitis, viral endothelitis.
এপিথেলিয়ামে না, এন্ডোথেলিয়ামে ভাইরাল ইনফেকশন থাকে, সেখান থেকে আলটিমেটলি তোমার ডিস্কিফর্ম ক্যারাটাইটিস হয়। The cause of this disc-shaped opacity by haziness is due to immune reaction. Cell-mediated immune reaction develops in the stroma, so the edema develops and the stroma become hazy and disc-shaped. তাহলে আমাদের এটা ডিস্কিফর্ম ক্যারাটাইটিস বলতে হলে disc-shaped hazy area at the central part of the cornea or paracentral part, it may be paracentral, central, and the eye is congested and the KP present on the back of the cornea and a few cell flare are also present in the back of in the anterior chamber. Then we can call it disciform keratitis. So what is the treatment? Steroid Treatment is topical steroid. আচ্ছা, এখানে কি আমরা অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট দিব? এপিথেলিয়াল লিশন যদি থাকে স্যার তাহলে এখানে তো নাই। না 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 না, এপিথেলিয়াল লিশন থাকলে সেটা ডিস্কিফর্ম ক্যারাটাইটিস থাকবে না, ওটা গোলমাল করো না। এখানে এপিথেলিয়াল কোনো লিশন নাই, এখানে ভাইরাসগুলো অ্যাক্টিভ আছে তোমার এন্ডোথেলিয়ামে, এপিথেলিয়ামে না। সো আমার এখানে এপিথেলিয়ামে ভাইরাস নাই, হ্যাঁ এন্ডোথেলিয়ামে ভাইরাস বসে আছে। এই জন্য আমার এখানে টপিক্যাল অ্যাসাইক্লোভির বা টপিক্যাল অ্যান্টিভাইরাল অয়েন্টমেন্ট ইজ নট নিডেড, অনলি স্টেরয়েড। এখানেও আমার স্টেরয়েড ট্যাপার করতে হবে, আস্তে আস্তে প্রথমে বেশি দিয়ে আস্তে আস্তে কমায় এক সময় বন্ধ করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ রিকারেন্স ইজ কমন ইন ডিস্কিফর্ম ক্যারাটাইটিস। অনেক সময় এটা রিকার করবে, রিকার করলে আমরা কি করতে পারি? দেখা গেল যে একটা রোগীর চিকিৎসা দিছি 3 মাস পরে আবার আসছে, 4 মাস পরে আবার, তখন কি করব? ইমিউনোমডুলেটর। তখন আমরা এটাকে ওরাল অ্যাসাইক্লোভির দিতে পারি। আমরা এক্ষেত্রে যদি ওরাল অ্যাসাইক্লোভির 6 মাসের জন্য প্রিভেন্টিভ ডোজ অফ ওরাল অ্যাসাইক্লোভির বলো, কে বললা? ইমিউনোমডুলেটর, সে বলো। প্রিভেন্টিভ ডোজ অফ ওরাল অ্যাসাইক্লোভির ফর প্রিভেনশন অফ ক্যারাটাইটিস ডোজ কত? 400 milligram twice daily. ডক্টর মাশরুফা, ভেরি গুড। কি বলছো আবার বলো, জোরে বলো। 400 milligram twice daily. 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, ভেরি গুড। আর যদি অ্যাসাইক্লোভির ভ্যাল অ্যাসাইক্লোভির দেই? 500 milligram once daily. 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, থ্যাংক ইউ। 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অথবা অ্যাসাইক্লোভির দিলে 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি উই ক্যান গিভ ফর 3 to 6 মান্থস, আমরা এটা দিতে পারি। আমরা যখন লং টাইম অ্যাসাইক্লোভির ওরাল বা ভ্যাল ওরাল খাওয়াবো তখন আমাদের এটার সাইড ইফেক্ট কি হতে পারে? স্যার এখানে রেনাল ফাংশন দেখতে হবে, কারণ এটা তো এক্সক্রেশন ভায়া দা কিডনি। সো স্যার এই যে তোমার নাম কি বলো, যে বলতেছো তোমার নাম কি? স্যার আমার নাম জেসমিন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এখানে তো ড্রাগটা এক্সক্রিশন হবে কিডনি দিয়ে, তো আমাদের রেনাল ফাংশনটা চেক করতে হবে লং টার্ম ট্রিটমেন্টের ক্ষেত্রে। ভেরি গুড, থ্যাংক ইউ। এটাকে আমার ক্রিয়েটিনিন দেখতে হবে, হ্যাঁ ইউরিনারি করতে হবে, ক্রিয়েটিনিন দেখতে হবে। অ্যাসাইক্লোভির বা অ্যান্টিভাইরাল ড্রাগস আর নেফ্রোটক্সিক, whereas the antifungal drugs are hepatotoxic. মনে রাখতে হবে যখন আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়াবো তখন আমার লিভার ফাংশনটা বেশি করে দেখতে হবে, আর যখন আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ খাওয়াবো তখন আমার কিডনি ফাংশন দেখতে হবে। এটাও এক ডিস্কিফর্ম ক্যারাটাইটিস, এবং আমি যেটা দেখানোর জন্য ছবিটা রাখছি যে সব সময় এটা ডিস্ক শেপেড হবে, স্লাইটলি ইরেগুলার হবে না, তা কিন্তু নাও হতে পারে। অনেক সময় এটা সেন্ট্রাল না হয়ে একটু প্যারাসেন্ট্রাল হতে পারে, অথবা তোমার অনেক সময় মার্জিনটা ইরেগুলার থাকতে পারে। কিন্তু আমরা অপটিক্যাল সেকশন করে দেখব দি সেন্ট্রাল পার্ট অফ দি কর্নিয়া ইজ থিকেন। যদি দেখো উপরের কর্নিয়াল সেকশনটা দেখো আর মিডল কর্নিয়াল সেকশনটা দেখো, মিডল পার্টটা হচ্ছে কর্নিয়াটা থিকেন্ড হয়ে গেছে, উপরের পার্টটা কিন্তু নরমাল আছে কর্নিয়া, নিচের পার্ট নরমাল, উপরের পার্ট নরমাল, শুধু যেই পার্টটা সাদা হয়েছে সেই জায়গায় কর্নিয়াল থিকনেস বেড়ে গেছে
এবং পিছনে আমরা কেপি পাবো, আর অ্যান্টেরিয়র চেম্বারে কিছু সেলফ লেয়ার পেতে পারি। এইটা কি? Vascular is corneal opacity. ওপাসিটি, কোনো কনজেশন নাই। বারবার একটা জিনিস দেখাই তারপরেও একই ভুল করে। কনজাংটিভাতে কনজেশন নাই, Yes, sir. তাহলে ওপাসিটি কেন বলতেছো? বলো যে হেজিনেস ইন দি কর্নিয়া। কনজাংটিভাতে ওপাসিটি আছে, তাহলে কনজাংটিভাতে কনজেশন আছে, তার সিলারি কনজেশন আছে, কনজাংটিভ কনজেশন, তারপরে কর্নিয়া হেজি আছে সাদা, হ্যাঁ, হোয়াইটিশ এরিয়া লিশন সিন ইন দ্য কর্নিয়া, এবং কর্নিয়াতে আর কি আছে? ভাস্কুলারাইজেশন আছে। ভাস্কুলারাইজেশন। তাহলে এখানে তিনটা পজিটিভ জিনিস আছে। একটা হলো কর্নিয়াতে হোয়াইটিশ লিশন আছে ইরেগুলার, তারপরে কনজাংটিভাতে কনজেশন আছে, এবং কর্নিয়াতে ভাস্কুলারাইজেশন আছে। তাহলে এটা হচ্ছে কেরাটাইটিস। যেহেতু এখানে ইনফ্লামেশন আছে, কারণ ইনফ্লামেশন আছে তার প্রমাণ হলো সিলারি কনজেশন, কনজাংটিভাল কনজেশন আছে, এবং এখানে কর্নিয়াতে ভাস্কুলারাইজেশন আছে, অ্যাক্টিভ ভাস্কুলারাইজেশন। দে আর নট ঘোস্ট ভেসেল, দে আর অ্যাক্টিভ ভেসেল। সো এটাকে আমরা তাহলে কি বলবো, কি কেরাটাইটিস? এটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস। তাহলে ডিস্কিফর্ম কেরাটাইটিসে কোনো ভাস্কুলারাইজেশন থাকবে না, ডিস্কিফর্ম কেরাটাইটিসে ভাস্কুলারাইজেশন থাকবে না, কর্নিয়ার সেন্টার অর স্লাইটলি প্যারাসেন্টাল অলমোস্ট ওয়েল ডিফাইন্ড একটা লিশন থাকবে, এবং লিশনটা ডিস্কিফর্ম কেরাটাইটিসে লিশনটা অত বেশি সাদা হবে না, এবং এর পিছনে কেপি সেলফ লেয়ার পাওয়া যাবে, কোনো ভাস্কুলারাইজেশন পাওয়া যাবে না, কর্নিয়াল সেন্সেশন একটু কম থাকবে। আর ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস এর নাম্বার 1 কজ হচ্ছে সিফিলিস। এই জন্য এটাকে আমরা বলি লিউটিক আইকে, মানে syphilis is the number 1 cause. There are so many other causes. Number 1 cause is syphilis, and number 2 cause is Kogan কি একটা নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে। সেখানে তোমার কোগান সিনড্রোম, এখানে থাকবে ডিপনেস, কেরাটাইটিসের সঙ্গে ডিপনেস থাকবে, তখন এটাকে আমরা কোগান সিনড্রোম, এটার ইটিওলজি আননোন, হ্যাঁ, এটা কোগান সাহেব বের করছে, এই জন্য এটার নাম হলো কোগান সিনড্রোম। ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিসের সঙ্গে ডিস্কিফর্ম কেরাটাইটিসের পার্থক্য হলো ডিস্কিফর্ম কেরাটাইটিসে ভাস্কুলারাইজেশন থাকবে না, এবং ডিস্কিফর্ম কেরাটাইটিস ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিসের মতো সাদা হবে না, এবং এখানে ডিস্কিফর্ম কেরাটাইটিসে কর্নিয়াতে ইডিমা সেকশন করলে ইডিমা পাওয়া যাবে সেন্টারে শুধু। এইখানে দেখো এই কর্নিয়া মানে মেজর পার্ট অফ দি কর্নিয়া ইজ ইনভলভ হয়ে গেছে, নট অনলি দ্য ডিস্ক and periphery. Another important point হচ্ছে interstitial keratitis involves both center and periphery, but disciform keratitis involve the center or slightly paracentral and periphery. তাহলে এটার চিকিৎসা কি হবে? বলো। স্টেরয়েড দিব। স্টেরয়েড তো দিবা, আর কি করবা? কি টেস্ট করবা? আর ইনভেস্টিগেশন কি করবা? দুটাই করবা না একটা করলেই হবে? হ্যাঁ, স্যার এফটিএ এবিএস এটা করলে হবে স্যার। কি করবা? ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি টেস্ট এটা স্যার। ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি টেস্ট পজিটিভ আসলো, তার মানে কি এটা সিফিলিটিক ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস বোঝা যাবে? শোনো একটা কথা বলি, once the patient develops syphilis and the patient will be positive throughout their life, whether the patient develops active disease or not,
সাইলেন্ট স্টেজে আছে তখনও সে পজিটিভ থাকবে। সো অনলি ফ্লোরোসেন্ট টিপোনেমা অ্যাবজর্পশন টেস্ট অর টিপিএইচএ কি বলে টিপোনেমা হেমাগ্লুটিনেশন অ্যাসে, হ্যাঁ টিপোনেমা হেমাগ্লুটিনেশন অ্যাসে করলে এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিবডি টেস্ট, and the antibody remains positive if you develop syphilis in the early life but subsequently no feature of syphilis, even the TPHA will be positive. So TPHA alone is not enough to confirm the diagnosis. So better you do the VDRL first. If VDRL is positive, then you go for direct antibody test. Initially you do for indirect antibody test. মানে টিপোনেমা লাইক অ্যান্টিবডি, দে আর নট টিপোনেমা অ্যান্টিবডি, দে আর কার্ডিওলিপিন, তাই না? বি ফার্টের অ্যান্টিজেন ঢুকাবো, আমার যদি অ্যান্টিবডি থাকে তাহলে আমার এটা রিয়াকশন হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে আগে ভিডিআরএল করো। ভিডিআরএল যদি পজিটিভ হয় তখন তুমি, কারণ ভিডিআরএল সিফিলিস ছাড়া অনেক ডিজিজে পজিটিভ হয়, সেই জন্য আমি ভিডিআরএল করে শিওর হতে পারবো না। ভিডিআরএল পজিটিভ and TPHA positive, then you are sure that it is a case of syphilis. Only VDRL, only TPHA is not confirmatory. TPHA alone is not confirmatory. TPHA positive indicates, like the Mantoux test, Mantoux positive indicates the patient is exposed to Mycobacterium tuberculosis. Whether the patient is suffering from active tuberculosis or whether the Mycobacterium remains dormant, you cannot be confirmed by only Mantoux test. Similarly, TPHA is positive means the patient is exposed to Treponema pallidum spirochetes, but whether the disease is active or inactive, it can be detected by VDRL. ভিডিআরএল যখন তুমি মনে করো, আমি আরেকটা কথা বলি, এখানে আমরা কি দিব যদি ভিডিআরএল পজিটিভ হয় এবং টিপিএইচএ পজিটিভ হয়, কি দিব এখানে? পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন, তাই না? বেনজাথিন পেনিসিলিন আমরা দিতে থাকবো 3 সপ্তাহের জন্য, এবং এই বেনজাথিন পেনিসিলিন 24 লাখ ইউনিট সম্ভবত, আমি ভুলে গেছি, 24 লাখ বেনজাথিন পেনিসিলিন 3 সপ্তাহ দেওয়ার পরে 1 মাস পরে আবার আমরা ওই ভিডিআরএল করব, টিপিএইচআর করব না, ভিডিআরএল করব। তখন দেখব যে ভিডিআরএল এর টাইটারটা অনেক নিচে নেমে গেছে। ভিডিআরএল যখন ডিজিজ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন ভিডিআরএল আবার নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ টাইটার লো হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে এটা ডিজিজটা, এই ট্রিটমেন্টটা ইফেক্টিভ হয়েছে। সো আগে ভিডিআরএল, দেন ইফ ভিডিআরএল ইজ পজিটিভ, then you go for TPHA. If both are positive, go for penicillin, and after treatment is complete, you do the VDRL again to see whether the titer is low or even still high. আর লোকালি আমরা দিব স্টেরয়েড ড্রপ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হেজি congestion, conjunctival congestion, ciliary congestion is present adjacent to the lesion, ciliary, mild ciliary congestion, and conjunctival congestion is also present. So it is a case of, at least এটা তো বলতে পারো, this is a case of keratitis. কেমনে বুঝলাম keratitis? কারণ ওই অংশে সিলিয়ারি কনজেশন আছে, ওই অংশে কনজাংটিভাল কনজেশন আছে, এবং কর্নিয়াতে আমার একটু ভাস্কুলারাইজেশন দেখা যাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি ক্যারাটাইটিস। যেহেতু ভাস্কুলারাইজেশন আছে, এটা হলো ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস।
স্যার ইউবিএম এর স্যার কর্নিয়াটা ঠিক দেখাচ্ছে কেন? হ্যাঁ, ইউবিএম এর যে ছবিটা দেওয়া আছে পাশে, ওখানে কর্নিয়াটা তো ঠিক দেখাচ্ছে কেন? ঠিক দেখাচ্ছে, ওই জায়গাটা তো থিকেন হয়ে গেছে, এই জন্যই তো ঠিক দেখাচ্ছে। দিস এরিয়া ইজ থিকেন পুরোটাই কি কর্নিয়া স্যার? because of inflammation. The corneal stroma is thickened, inflammation আছে, সেই জন্য ওই জায়গাটা ইডিমা আছে, এবং এটা খুব অ্যাক্টিভ একটা ইনফ্লামেশন আছে, ওই জন্য কর্নিয়াটা এখানে থিকেন হয়ে গেছে। এটা কি ইউবিএম না ওসিটি বলো তো? অ্যান্টোসেগমেন্ট ওসিটি না ইউবিএম? এটা অ্যান্টিসেগমেন্ট কি বলো, ওসিটি। কেমন করে বুঝলা? আর তুমি যে বলছো ইউবিএম কেন বলো? মোট কথা আইরিশের পিছনে কোনো স্ট্রাকচার যদি দেখতে পাও তাহলে এটা ইউবিএম। আইরিশের পিছনের কোনো স্ট্রাকচার যদি দেখতে না পাও তাহলে এটা ওসিটি। কারণ ওসিটি হচ্ছে লাইট, ইনফ্রারেড লাইট যায়, ইনফ্রারেড লাইট আইরিশের ভিতর দিয়ে পিছনে যেতে পারে না। কিন্তু ইউবিএম এ যেহেতু সাউন্ড পাঠানো হয়, সাউন্ড ওয়েভ, সো সাউন্ড ওয়েভ ক্যান গো থ্রু দ্য আইরিশ ইনটু দি স্ট্রাকচার বিহাইন্ড দি আইরিশ। সো ইট ইজ এ কেস অফ কি, এটা বলো এখন? অ্যান্টিসেগমেন্ট ওসিটি। এটা হচ্ছে ইউবিএম। এই যে সিলিয়ারি বডি দেখা যাচ্ছে, এই যে দেখো আইরিশের পিছনে এই যে লেন্সের সারফেস দেখা যাচ্ছে, হ্যাঁ আইরিশের পিছনে এই যে লেন্সের, এটা ইউবিএম, এটা ওসিটি না। কারণ আইরিশের পিছনে সিলিয়ারি বডি যদি দেখতে পাও এবং যদি এই যে লেন্সের কিছু দেখতে পাও তাহলে ওটা হবে ইউবিএম। কারণ লাইট তো আইরিশকে ক্রস করে পিছনে যাবে না, এই জন্য ওটা দেখা যাবে না ওসিটিতে। এই পেশেন্টটা 2 মাস, না এটা আরেক, এটা এটা সেম কেস কিনা আমি জানি না। এখানে দেখানো হচ্ছে যে ওরাল ভ্যালাসাইক্লোভির এবং টপিক্যাল স্টেরয়েড দিয়ে এই পেশেন্টটা ভালো হয়ে গেছে। আবার দেখো এই পেশেন্টটার ওরাল অ্যাসাইক্লোভির এবং টপিক্যাল স্টেরয়েড, খেয়াল করো ওরাল অ্যাসাইক্লোভির এন্ড টপিক্যাল স্টেরয়েড। তাহলে এটা যদি ওরাল ভ্যালাসাইক্লোভির বা ওরাল অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয়েছে, সাথে তোমার ইয়া দেওয়া হয়েছে কি বলে স্টেরয়েড ড্রপ, টপিক্যালি স্টেরয়েড ড্রপ, এটা ভালো হয়ে গেছে। তাহলে এটা কি ক্যারাটাইটিস হলো? হ্যাঁ, আরেকটা কেস দেখাই, দাঁড়াও আরেকটা কেস দেখাই। এই পেশেন্টটা দেখো কর্নিয়া ইজ হেজি, peripheral part is more hazy, whitish in appearance, vascularization is present, and epithelial defect is present. Epithelial defect is present at the center. Slight epithelial defect. এই কথা বলো না। Slight epithelial, কিছু কে বলতেছো? এই আনিলা বলো এখানে কি কি আছে? Sir, vascularization in the cornea, conjunctival and ciliary congestion, epithelial defect, stroma is hazy, তাহলে এটা কি হতে পারে? keratitis. কি ক্যারাটাইটিস? আচ্ছা আমি তোমাকে আরেকটা কথা বলি, শোনো আরেকটা কথা বলি। এখানে কর্নিয়াল সেন্সেশন মার্কলি রিডিউসড, corneal sensation markedly reduced, epithelium defect is present, mild epithelial defect at the center. এই হাসান জামিল না কে? কোনো শব্দ করো না। যার পারিবারিক সমস্যা সে বেরিয়ে যাও। বুঝছেন এমন ভাবে সংঘবদ্ধ 5 মিনিটের ভিতরে 20 জন একসাথে হয়ে যাবে। আর একটা ফোন দিলে 20 জন লোক মানে ওদের মানে ঝগড়া করার জন্য খুব মানে ইয়া ওইটা থাকে, পিনিকে থাকে সবসময়। এটা কে কথা বলতেছে?
হ্যাঁ এই হাসান জামিল কোথাকার এটা? হাসান জামিল কে এটা? হ্যাঁ, হাসান জামিল কোথাকার স্টুডেন্ট? কথা বলো, নাহলে তোমাকে আমি অফ করে দিব কিন্তু। ঠিকই বলছেন। আচ্ছা আনিলা বলো। Sir, epithelial defect, stromal opacity, corneal vascularization, ciliary and conjunctival congestion. তাহলে এটা তো আমরা এইটুকু বলতে পারি যে এটা কেরাটাইটিস, তাই তো? জি স্যার। আচ্ছা, কেরাটাইটিস এইটা এপিথেলিয়াল ডিফেক্ট। আমরা যে এর আগে দেখাইছিলাম ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস, এই যে ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস দেখাইছিলাম, এখানে কিন্তু এপিথেলিয়াল ডিফেক্ট ছিল কি? না স্যার। না স্যার। আচ্ছা, কে কথা বলতেছে? আমার তো বিরক্ত লাগতেছে। 10 টাকা আছে? ঠিক আছে ভাইয়া। জানে না স্যার। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে এপিথেলিয়াল ডিফেক্ট আছে, কেরাটাইটিস যেহেতু কনজেশন আছে, ভাস্কুলারাইজেশন আছে, আর এখানে আমরা দেখছিলাম যে এপিথেলিয়াল ডিফেক্ট নাই, এটা পুরোপুরি স্ট্রমাল কেরাটাইটিস। আর এইটা হচ্ছে তোমার স্ট্রমা ইনভলভ হয়েছে, আবার এপিথেলিয়াল মাইল্ড এপিথেলিয়াল ডিফেক্ট আছে। তাহলে স্ট্রমা ইনভলভ, এপিথেলিয়াল ডিফেক্ট, এবং এখানে কর্নিয়াল সেন্সেশন গ্রসলি রিডিউসড। তাহলে এটা কি হবে? নিউরোটপিক কেরাটোটিক। এটা নিউরোটপিক কেরাটাইটিস। নেক্রোটাইজিং স্ট্রমাল কেরাটাইটিস হবে। এটা হচ্ছে নেক্রোটাইজিং স্ট্রমাল কেরাটাইটিস। এটা হলো ভাইরাল কেরাটাইটিস, দুই রকম হয়, একটা হচ্ছে নেক্রোটাইজিং আর একটা হচ্ছে নন নেক্রোটাইজিং। অর্থাৎ ভালো করে শোনো, ভাইরাল কেরাটাইটিস মে বি এপিথেলিয়াল লাইক এসপিকে, dendritic ulcer or geographic ulcer. Viral keratitis may be stromal like the disciform keratitis, interstitial keratitis, or non-necrotizing keratitis, stromal keratitis. তার মানে হচ্ছে স্ট্রমাল লিশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র ইমিউন রিঅ্যাকশনের জন্য, ইমিউন রিঅ্যাকশন ইন দি স্ট্রোমা, সেটাকে আমরা বলি নন নেক্রোটাইজিং স্ট্রোমাল কেরাটাইটিস, যেমন ডিসকিফর্ম কেরাটাইটিস। কিন্তু ভাইরাল কেরাটাইটিস স্ট্রোমাতে হতে পারে নেক্রোটাইজিং। এই ক্ষেত্রে the virus is present in the epithelium, so epithelial defect is also present and slight epithelial defect, but the virus entered into the stroma, affect the keratocyte, causes necrosis of the keratocytes, so it produces necrotizing stromal keratitis. তাহলে ভাইরাল কেরাটাইটিস স্ট্রোমাল হতে পারে, এপিথেলিয়াল হতে পারে, এন্ডোথেলিয়াল হতে পারে। এন্ডোথেলিয়াল কেরাটাইটিস দুই রকম হতে পারে, একটা হতে পারে ডিফিউজ, এই যে এটা হচ্ছে ডিফিউজ, এই যে বামের ছবিটা দেখো, কর্নিয়া একদম সাদা হয়ে গেছে, আমরা 2 দিন 3 দিন স্টেরয়েড ড্রপ দিছি, একদম কর্নিয়া আবার ক্লিয়ার হয়ে গেছে। এটা আমাদের হসপিটালেরই ছবি, এটা আমার কালেকশনের ছবি। এখানেও তোমার এন্ডোথেলিয়াল ডিফিউজ এন্ডোথেলিয়াল কেরাটাইটিস
আর এটা হচ্ছে তোমার ডিফিউজ এন্ডোথেলাইটিস, আর এটা হচ্ছে তোমার লিনিয়ার এন্ডোথেলাইটিস। লিনিয়ার হেজিনেস প্রেজেন্ট ডিউ টু এন্ডোথেলাইটিস। এটা হচ্ছে, তার মানে এন্ডোথেলাইটিস দুই রকম হতে পারে, একটা হচ্ছে ডিফিউজ আর একটা হচ্ছে লিনিয়ার। তাহলে ভাইরাল কেরাটাইটিস সুপারফিশিয়াল হতে পারে তোমার এসপিকে, সাব এপিথেলিয়াল কেরাটাইটিস, তারপরে তোমার ডেন্ড্রাইটিক আলসার এবং জিওগ্রাফিক্যাল আলসার। স্ট্রোমাল কেরাটাইটিস হতে পারে ডিস্কিফর্ম কেরাটাইটিস, where the stroma is involved purely due to immune reaction. The virus remains in the endothelium, or there may be stromal necrotizing keratitis. In necrotizing keratitis, necrosis of the tissue present, এটা আমার নিজের ছবি, আমার চিকিৎসা করা একটা ছবি দেখো, এখানে কর্নিয়াতে সাদা হোয়াইটিশ লিশন is dense whitish lesion is present in the cornea, ciliary congestion is present, hypopain is also present. And after giving topical steroid, remember topical steroid, not antiviral, topical, and there is a epithelial defect. You can see there at the margin of this whitish lesion, there is slight epithelial defect. Even then, we have given topical steroid and oral acyclovir. Interstitial keratitis বা stromal necrotizing keratitis এর প্রমাণ হচ্ছে vascularization present, the lesion is whitish and thickened, adjacent area epithelial defect present, so it is a necrotizing stromal keratitis. The treatment is topical steroid and oral acyclovir or valacyclovir for long time. এটা আমরা গত 3 মাস ধরে চিকিৎসা করতেছি, এখন এই পর্যায়ে আসছে, লাস্ট দেখাই গেছে এরকম। এটা দেখো প্রথমে কি ছিল, তারপরে কি হলো, তারপরে কি হলো। এখানে আমার এই যে ভাস্কুলারাইজেশনটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে নেক্রোটাইজিং স্ট্রোমাল কেরাটাইটিসে কি হয়, এপিথেলিয়ামেও নেক্রোসিস হয়, স্ট্রোমাতেও নেক্রোসিস হয়। স্ট্রোমাতে ভাইরাস তো আর ইন্টারসেলুলার অব্লিগেটরি ইন্টারসেল, বাইরে তো আর থাকতে পারবে না, সেই জন্য স্ট্রোমাল যে ক্যারোটোসাইট গুলো আছে সেই ক্যারোটোসাইট ভিতরে ঢুকে নেক্রোসিস করে। বলে তাহলে স্যার স্টেরয়েড কেন দিচ্ছেন? বলে এখানে দি কজ অফ কেরাটাইটিস ইজ ডুয়াল, নাম্বার 1 ইজ ডাইরেক্ট ভাইরাল ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে ইমিউন রিঅ্যাকশন। বাট ইন ডিস্কিফর্ম কেরাটাইটিস there is only immune reaction in the stroma, there is only immune reaction in the stroma, no direct viral infection in the stroma, no viral infection of the keratocytes. But in necrotizing keratitis, the viral infection, virus causes necrosis of the epithelial cell and also causes necrosis of the stromal keratocytes. আর স্ট্রোমাল ক্যারাটাইটিসে কি হাইপোপিয়ন পাবো স্যার? একটাতে হাইপোপিয়ন দেখলাম। এটা আমারই চিকিৎসা করা এই পেশেন্টটা, শোনো, এই পেশেন্টটা প্রথমে ঢাকার বাইরে থেকে আসছিল। এই পেশেন্টটা আমাদের লায়েন্সে সবাই দেখছে। এই পেশেন্টটা প্রথমে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ পেয়ে আসছে অনেক দিন ধরে, মাসখানিক ধরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল পাচ্ছিল। তারপরে আমার কাছে আসলো, আমি ভাবলাম ইন্টারকর্নিয়াল অ্যাবসেস। তারপরে আমি একটু পাংচার করে দেখি, না কোনো পাস তো আসে না, শক্ত। তারপরে আমি যখন দেখলাম যে তার ভাস্কুলারাইজেশন আছে মার্জিনে এবং কর্নিয়াল সেন্সেশন গ্রসলি ডিমিনিশড, তখন আমি শিওর হয়ে গেলাম যে এটা আসলে নেক্রোটাইজিং স্ট্রোমাল কেরাটাইটিস, ভাইরাল নেক্রোটাইজিং স্ট্রোমাল। তখন আমি তার ওরাল টপিক্যাল স্টেরয়েড শুরু করলাম। ওরাল টপিক্যাল অ্যাসাইক্লোভিরও দেওয়া ছিল প্রথম দিকে, এবং টপিক্যাল স্টেরয়েড দিলাম। অল অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম, অল অ্যান্টিফাঙ্গাল বন্ধ, শুধু টপিক্যাল স্টেরয়েড ড্রপ ফ্রিকুয়েন্ট দেওয়া হলো এবং অ্যান্টিভাইরাল দেওয়া হলো। আর ওরাল ভ্যালাইসাইক্লোভির দিলাম 1 গ্রাম 8 আওয়ারলি, দিনে 3টা করে ওরাল অ্যাসাইক্লোভির দিলাম। তারপরে পেশেন্ট মনে হয় দিন 10 পরে আসলো, এরকম হলো।
তারপরে মনে হয় মাসখানেক পরে আসলো, এরকম হলো। The interesting feature is that when the patient came to me, there was not very much spasm of the obliques oculi. এইটাই আমাকে বেশি এখানে ইয়ে করছে, যে যখন এটা ভাইরাল হবে তখন স্পাজম অফ দি, কারণ কিন্তু সেন্সেশন কমে গেছে, এখানে পেশেন্টের পেইন বেশি থাকবে না, পেশেন্ট খুব সুন্দরভাবে তাকায় থাকবে। তখন তোমাকে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়াল হলে পেশেন্ট এরকম এত বড় একটা লিশান, পেশেন্ট তাকায় আছে কিভাবে। হ্যাঁ, পেশেন্টের তো সিরিয়াস ব্যথা হওয়ার কথা, কিন্তু পেশেন্টের কিন্তু ওরকম ব্যথা নাই। এইগুলা মাথায় নিতে হবে, বুঝতে পারছো? বসো, একটু পানি খেয়ে আসি। Oh my God. যাই হোক, এত না বুঝলেও চলবে। মোট কথা আমি তোমাদের ছবিগুলো দেখাচ্ছি, অন্তত আইডিয়াটা হোক যে আমরা বললাম যে ডিফিউজ এন্ডোথেলাইটিস হতে পারে, লিনিয়ার এন্ডোথেলাইটিস হতে পারে, তারপরে তোমার এই যেমন ডিফিউজ এন্ডোথেলাইটিস, এটা সব এন্ডোথেলাইটিস, ডিফিউজ এন্ডোথেলাইটিস। এখানেও আমার চিকিৎসা হলো ওরাল অ্যাসাইক্লোভির এবং স্টেরয়েড ড্রপ। এন্ডোথেলিয়াম যখন ইনভলভ করবে, এন্ডোথেলিয়াম ভাইরাল এন্ডোথেলিয়াল ইনফেকশনে অ্যাসাইক্লোভির ওয়েনমেন্টের কোনো দরকার নাই। এখানে দরকার হচ্ছে তোমার ওরাল স্টেরয়েড ইয়া টপিক্যাল স্টেরয়েড এবং ওরাল অ্যাসাইক্লোভির। এবং এই পেশেন্টগুলোকে সাধারণত প্রিভেন্টিভ, পরে অ্যাক্টিভ ইনফ্লামেশন চলে যাওয়ার পরে অনেক দিন আমাকে ওই ওরাল অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির কন্টিনিউ করতে হয়, 400 মিলিগ্রাম বিডি অথবা 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ভ্যালাসাইক্লোভির। এটা আমাকে 3 থেকে 3 মাস মিনিমাম কন্টিনিউ করতে হবে, নাহলে আবার অ্যাটাক হবে। তাহলে দেখো, উপরে ডানেরটা হচ্ছে কেরাটাইটিস, কিভাবে বুঝলাম? কনজেশন আছে, কর্নিয়াতে হেজি এরিয়া আছে, কোথায় আছে? সেন্টারে। ভাস্কুলারাইজেশন নাই, এন্ডোথেলিয়ামে কেপি আছে, তাহলে এটা কি কেস? ডানেরটা ডিস্কিফর্ম কেরাটাইটিস। তাহলে এটা হচ্ছে নন নেক্রোটাইজিং স্টোমাল কেরাটাইটিস। তাহলে স্টোমাল কেরাটাইটিস নেক্রোটাইজিং হতে পারে, নন নেক্রোটাইজিং হতে পারে। নন নেক্রোটাইজিং ইজ রেয়ার বাট necrotizing stomal keratitis rare, but non-necrotizing is common. Disciform keratitis is common. তোমরা দয়া করে কালকের মধ্যে যদি কানস্কি এটা না পড়ো, এটা কিন্তু রাখতে পারবে না। কানস্কিটা পড়ো বা অন্য আরো কোনো বইয়ের হেল্প নাও, নিয়ে এইগুলো পড়ো, তাহলে দেখবা যে ভালো বুঝতে পারবা। এখানে আমি দুইটা ছবি দেখাচ্ছি, বলো তো এটা পার্থক্য কি? বলো। স্যার, একটাতে নেজাল টিপ ইনভলভ হয়েছে, একটাতে নেজাল টিপ ইনভলভ হয় নাই। হাচিনসন সাইন পজিটিভ। ইয়েস,
বামটাতে টিপ টিপ অফ অফ দ্য দ্য নোজ নোজ ইনভলভ হয়েছে। তাহলে কি জন্য টিপ অফ দ্য নোজ ইনভলভ মানে কি ইন্ডিকেট করে? স্যার nasociliary nerves are Hutchinson signs and nasociliary nerve. এই টিপ অফ দ্য নোজের সাপ্লাই কি কার? টিপ অফ দ্য নোজে কার এক্সটার্নাল সাপ্লাই? নেজাল নার্ভ, হ্যাঁ হ্যাঁ বলো। এক্সটার্নাল নেজাল নার্ভ। Very good. External nasal nerve is a branch of nasociliary nerve. And the cornea te ki supply? লং সিলিয়ারি নার্ভ, Long ciliary nerve is also a branch of nasociliary nerve. নেজোসিলিয়ারি নার্ভ। So when the external nasal nerve is involved, we can expect that the long ciliary nerve is also involved because both are the branches of nasociliary nerve. So there is a chance of involvement of the cornea and uval tract, তাই তো? But nowadays we call the scientists are telling that this is not mandatory. মানে tip of the nose involve হলেই cornea involve হবে, নাও হতে পারে, because they are two separate nerves. Though their mother nerve is same, that is the nasociliary nerve, but not necessary that tip of the nose involved means the cornea is involved. But when the tip is not involved, chance of corneal involvement is much less. এখানে কোন ব্রাঞ্চ এফেক্টেড হয়েছে বলো তো? টিপ এফেক্টেড হয়নি, কোন ব্রাঞ্চ? রাইটেরটা। Which branch of the mandibular nerve is affected here or ophthalmic division? Here the frontal nerve, the ophthalmic division of the trigeminal has three branches: nasociliary, frontal, and lacrimal. This is the frontal branch, which gives supratrochlear and supraorbital nerve. So here the upper lid is involved, only the medial part is involved, lateral part is not involved. So, and the nasal, external nasal nerve is not involved. So here actually the frontal branch of the ophthalmic division of the trigeminal nerve is affected. And here both the frontal and nasociliary nerve is affected. And so it is also lacrimal nerve is affected. That is, entire ophthalmic division of the trigeminal nerve is affected in the left side. And in the right side, only the frontal branch of the ophthalmic division of the trigeminal nerve is affected. আচ্ছা এটা বলো তো একজন, সুমাইয়া হোসেন। সুমাইয়া হোসেন কোথায় আছো? স্যার এনাতে। আচ্ছা তুমি এখানে বলো আমরা কি দেখতেছি, কি স্লিট ল্যাম্প এক্সামিনেশনের কি দেখতেছি, কোন সেকশন? স্যার অপটিক্যাল সেকশন। অপটিক্যাল সেকশনে স্লিট বিমস। শোনো, অপটিক্যাল সেকশনে ওই যে ম্যাগনিফিকেশন অর্থাৎ মাইক্রোস্কোপ এবং লাইট সিস্টেম, মাইক্রোস্কোপ এবং লাইট, এই দুটার মধ্যে কত কত অ্যাঙ্গুলেশন থাকতে হয়? স্যার 45 to 60 ডিগ্রি মতো স্যার। ও মাই গড, অপটিক্যাল সেকশনে বলো ঠিক আছে 45 to 60 স্যার। 60 বেশি হয়ে গেল, 45 এই থাকো, 60 তে যাও না। জি স্যার। আচ্ছা অপটিক্যাল সেকশন কোন সেকশনে আমরা মাইক্রোস্কোপ এবং লাইট একই লাইনে রাখবো? স্যার রেট্রো ইলুমিনেশনে। রেট্রো ইলুমিনেশন, গুড। অথবা অ্যাঙ্গুলেশন করলে কত অ্যাঙ্গুলেশন করা যাবে? 10 ডিগ্রির মতো স্যার। 5 to 10 ডিগ্রি আর কোঅ্যাক্সিয়াল করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমরা কি কি দেখি এই অপটিক্যাল সেকশনে? হ্যাঁ বলো।
স্যার কর্নিয়ার লেয়ার গুলা দেখতে পারি স্যার। আর আর স্যার কর্নিয়াল থিকনেস, তারপরে পেরিফেরাল অ্যান্টিরিয়র চেম্বার ডেপথ। আর স্যার স্পেসিফিক কর্নিয়াল লেয়ার গুলা বোঝা যাবে যে এন্ডোথেলামিয়া কোনো আরে মানে ভাই কেটে ওটা থাকলে। তো বুঝলামই, আর কি আর কি? এই যে এখানে যে লেন্স দেখাচ্ছি, লেন্সটা দেখতে পাচ্ছ না? লেন্সের সেকশনও করা যাবে। অপটিক্যাল সেকশনে আমরা we can see the anterior all the layers of the cornea, any abnormality presence on the back of the cornea, any abnormality in the thickness of the cornea, any abnormality in the curvature of the cornea, and thickness, curvature, thickness, and the content of the stroma. যদি disciform keratitis হয়, thickness of the stroma will be increased in the center. এটা যদি keratoconus হয়, the curvature it will be more curved, the section will be more curved. এখানে যদি ইউভেটিস থাকে তাহলে পিছনে আমরা কেপি দেখতে পাবো। হ্যাঁ, আর আমরা অ্যান্টিরিয়র চেম্বারে দেখতে পাবো ডেপথ। ভ্যান হ্যারিক টেস্ট করার সময় আমরা ডেপথ দেখতে পারি অপটিক্যাল সেকশন করে, যে ডেপথ অফ দ্য অ্যান্টিরিয়র চেম্বার। Also we can see the content of the anterior chamber like the cells and flare, but cells and flare are better seen by illumination. বলো সময় বলো। কনিক্যাল বিমে বেটার দেখবো, কিন্তু এখানেও দেখা যাবে। এবং and we can also see the thickness of the lens, crystalline lens, curvature of the crystalline lens, posterior subcapsular opacity, anterior subcapsular opacity, nuclear opacity or cortical opacity. Morphology of the lental opacity can be assessed by optical section. Morphology মানে এটা কোথায় আছে, যেমন congenital cataract, sutural cataract নাকি, posterior subcapsular cataract নাকি, nuclear cataract কিনা, cortical cataract কিনা, সবই আমরা অপটিক্যাল সেকশন করে দেখতে পারি। That means optical section can be done only for that structure which are transparent. So the cornea is transparent, anterior chamber is transparent, lens is transparent. So we can see even the anterior vitreous is also transparent. So we can see all the transparent structure. It is called section because optical section, because as we can made a section by light, so it is called optical section. আচ্ছা এখন বলো, is there any abnormality in this optical section? জি স্যার। কি abnormality আছে এখানে? The thinning of the beam আছে স্যার, about in the mid center. Mid center না, বলো just below the center. The thickness of the cornea is reduced and cornea, the curvature of the section appears to be more than normal. More than, আমরা যদি এখানে দেখি কার্ভেচারটা, এখানে সেকশনের কার্ভেচারটা দেখো, আর যদি আমরা এখানে দেখি the cornea, the section, optical section shows the curvature of the cornea is more than normal, and there is thinning of the section, thickness of the cornea is reduced at a point just below the center. সেন্টারের নিচে একটা পয়েন্টে কর্নিয়াল সেকশনটা, কর্নিয়াল কার্ভেচারটা থিকনেসটা কমে গেছে। আমরা যদি উপরে দেখি, আমরা যদি নিচে দেখি, এখানে যে থিকনেস পাচ্ছি, থিকনেসটা এখানে এসে কমে গেল। তোমাদেরকে যদি এমন একটা কেস স্লিট ল্যাম্পে দেওয়া হয়, যেখানে তুমি স্লিট ল্যাম্পে বসায় কর্নিয়াতে কনজাংটিভাতে কিছু পাচ্ছ না, লিড মার্জিনে কিছু পাচ্ছ না, কর্নিয়াটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, তখন তুমি এরকম সেকশন করে এক পাশ থেকে আরেক পাশে যাবা, এবং এই যাওয়ার সময় তোমার চোখ থাকবে থিকনেস অফ দি কার্ভেচার, দ্যাট সেকশন, curvature of the section, and any opacity, any particle present in the stroma or in the back of the cornea. Back of the cornea তে কোনো particle that like pigments, like কেপি দেখা যাচ্ছে কিনা,
তারপরে থিকনেস অফ দি সেকশন সমান আছে কিনা চতুর্দিকে, কার্ভেচারটা সমান আছে কিনা, তাইলেই তুমি পেয়ে যাবা যে এটা আসলে কেরাটোকনাসের কেস বসায় রাখছে। বলো কোনো কোশ্চেন? আরেকটা জিনিস বলে দিই, যখন তোমার কর্নিয়াতে যখন তোমার স্লিট ল্যাম্পে একটা কেস দেখতে বলা হবে এবং দেখবা যে অ্যাপারেন্টলি মনে হবে কিছুই নাই, তখন আরো একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে যে পেরিফেরিতে ওইখানে কোনো ডিপোজিট দেখা যায় কিনা, কোনো আয়রন ডিপোজিট, কোনো কপার ডিপোজিট, হ্যাঁ, লিম্বাসের লিম্বাসের ভিতরেই দিকেই কোনো কপার ডিপোজিশন, কোনো ব্রাউন কালারের কোনো পিগমেন্টেশন দেখা যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তাহলেই তোমরা মিস করবা না। যারা এটা মাথায় না রেখে দেখা শুরু করবা তারা মিস করে ফেলবা। এখানে কি দেখা যাচ্ছে? এখানে স্যার থিনিং আছে বিলো দ্য সেন্টার Thickness of the cornea is reduced just below the center. There is thickness is reduced. So and in the upper part thickness normal, lower part thickness normal. So it is a case of keratoconus. এখানে কি দেখা যাচ্ছে? থিকনেস কেমন? থিকনেস কেমন? Uniform. Thickness is normal throughout the section. So this is a case of নরমাল কর্নিয়া, তাই না? নরমাল কর্নিয়া থিকনেসটা কেমন হবে সেটা দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। দুইটা কর্নিয়ার থিকনেস আগাগোড়া উপর থেকে নিচে সব জায়গায় একরকম দেখা যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস ইজ রিডিউসড স্যার, মার্কলি রিডিউসড, পার্টলি মার্কলি রিডিউসড হয়ে গেছে। তাহলে আমরা বুঝতেছি এটা আসলে কেরাটোকনাসের কেস। এবং কার্ভেচারটা বেশি, দেখছো? কার্ভেচারটা অনেক বেশি। এখানে কি দেখা যাচ্ছে? increased curvature and also reduced corneal thickness below the center. কোথায় কোথায়? Below the center, sir. এখানে বিলো দ্য সেন্টার, তো এটা সেন্টার থেকে কত নিচে? সেন্টারের অনেক নিচে, ইন দ্য Near the পেরিফেরাল পার্ট, periphery. peripheral part, lower periphery, not at the limbus, not close to the limbus, but away from the limbus, but much about 3 millimeter or 4 millimeter below the center, the corneal thickness is reduced. তাহলে এটা কি হলো? পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন। এটা হচ্ছে পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন। Pellucid marginal degeneration affects the lower part of the cornea. So here thinning occurs at the lower part of the cornea, and the bending occurs just above the thinning. যে জায়গায় thinning হবে সেই জায়গায় কিন্তু বেন্ডিং হবে না। বেন্ডিং হয়েছে এখানে, এখানে বেন্ডিং হয়েছে, এখানে thinning হয়েছে। এটা মনে রাখতে হবে, থিনিং এর জায়গায় বেন্ডিং না, বেন্ডিং হচ্ছে অ্যাবভ দ্য থিনিং। এখানেও একই ব্যাপার, এটাও একটা জে শেপেড কর্নিয়া হয়ে গেছে, কারণ এইদিকে কার্ভেচার ঠিক আছে, লোয়ার পার্টে এসে কর্নিয়াল থিকনেস কমে গেছে এবং একটা বেন্ডিং হয়েছে, বেন্ডিংটা হয়েছে এখানে, থিনিং হয়েছে এখানে। একই ব্যাপার দেখো, এই যে এখানে লোয়ার পার্টে কর্নিয়া থিনিং হয়েছে, বাট দিস থিনিং ডাজ নট এক্সটেন্ড আপ টু দি লিম্বাস। থিনিং ইন pellucid marginal degeneration, thinning occurs in the lower third of the cornea but not up to the limbus. Near the limbus, the cornea is again normal thickness. And the bending occurs above the thickness. এই থিনিং এর উপরে বেন্ডিং হয়েছে, যে জায়গায় থিনিং হয়েছে সেই জায়গায় বেন্ডিং হয়নি, যে জায়গায় থিনিং এর ঠিক উপরে এখানে বেন্ডিং হয়েছে। এটা হলো পেলুসিড মার্জিনাল ডিজেনারেশন। এটা কি? বলো এটা কি? একজন একটু, ডক্টর মাশরুফা, এটা ডিসক্রাইব করো। Yes, sir.
Margin, central opacity, margin regular, round. এটাকে তুমি কেরাটাইটিস বলবা না অপাসিটি বলবা বলো? Opacity বলবো স্যার। কেন অপাসিটি বলবা? Ciliary congestion নাই, conjunctival কোনো congestion। কনজেশন নাই, তাহলে এরকম একটা সেন্ট্রাল অপাসিটি কি কারণে হতে পারে? স্যার এটা কর্নিয়াল আলসার থেকে, মাইক্রোবিয়াল কর্নিয়াল আলসার হিলিং হয়ে এরকম সেন্ট্রাল অপাসিটি হতে পারে বা কর্নিয়াল হচ্ছে আলসার, ভেরি গুড, কর্নিয়াল আলসার হয়েছিল, কেরাটাইটিস আলসার হয়ে এরকম হয়েছে। কিন্তু কিন্তু ওকে কি আর অন্যরকম কিছু লাগতেছে? স্যার অ্যাকিউট হাইড্রপস থেকে হইতে পারে, যদি আগে অ্যাকিউট হাইড্রপস হয় পরবর্তীতে রিজলভ হয়ে এটা হইতে পারে স্যার। এক্স্যাক্টলি, এটা আসলে কেরাটোকোনাসের কেস। এই পেশেন্টের তোমার অ্যাকুট হাইড্রপস হয়েছিল, তারপরে এখানে কর্নিয়াতে পানি জমছিল, তারপরে এটা সাদা হয়ে গেছে, ওপেক হয়ে গেছে। তাহলে এটা চিকিৎসা কি? স্যার কম্প্রেশন সুচার দিব, যেহেতু স্যার এটা ক্রনিক স্টেজ, এখন আমরা কম্প্রেশন সুচার দিয়ে কেপি স্যার। এটাকে পিকেপি করতে হবে, ওইসব বলে লাভ নাই, কোনো কম্প্রেশন সুচার টুচারে কাজ হবে না। এটার একমাত্র চিকিৎসা পিকেপি। ইভেন এখানে ডিপ এন্টোলেমেলার কেরাটোপ্লাস্টি করা যাবে না, এটা ডাইরেক্ট পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি করতে, ফুল থিকনেস কেরাটোপ্লাস্টি করতে হবে। এটাও একটা অ্যাকুট হাইড্রপসের কেস, এটা অত রিসেন্ট কেস, খেয়াল করে দেখো এখানে স্টিল ইডিমা আছে, অপাসিটি আছে, একটু ইডিমাও আছে, এখানে শুধুই অপাসিটি আছে, এখানে ইডিমা অপাসিটি দুটাই আছে, এবং একটু কেরাটাইটিস আছে দেখেই এখানে স্টিল স্লাইড সিলিয়ারি কনজেশন আছে। তাহলে এটারও চিকিৎসা হলো আমার আসলে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি। এটা তো দেখতেই পাচ্ছ, এটা কেন দেখালাম ছবিটা? এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হলো, when you are in doubt whether the cornea is conical, then you see the patient from side, you see the patient from temporal side, through microscope, slit microscope, turn the patient head towards one side and see from the side, then it will be more clear that the patient is have keratoconus. এখানে কি দেখাচ্ছি বলো? আঞ্জুমান, জি স্যার। আঞ্জুমান সিআইটিসি বলো কোন চোখে মনসুন সাইন? স্যার লেফট আইতে মনসুন সাইন দেখা যাচ্ছে, বোথ আইতে দেখা যাচ্ছে, লেফট আইতে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা জেসমিন বলো কোন চোখে মনসুন সাইন? স্যার লেফট আই। রাইট আইতে না কেন? স্যার স্যার লেফট আই বেশি মনে হচ্ছে, রাইট আইও মাইল্ড হতে পারে, লেফট আই স্যার বেশি, কারণ হচ্ছে ওই লোয়ার আচ্ছা লিড। ডক্টর মাশরুফা বলো কোন চোখে কেরাটোকোনাস? স্যার লেফট আই, কারণ স্যার লেফট আই কর্নিয়াটা বেশি এন্টার হয়েছে, আর ওটা লোয়ার লিডটা কনিক্যাল শেপ হয়ে গেছে স্যার, কর্নিয়া শেপ নিচ্ছে স্যার। এখানে প্রধান যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এটা লেফট আইতে ভি শেপ আছে, রাইট আইতে ভি শেপ নেই, অবলং শেপ আছে। আর left eye তে খুব এই যে সম্ভবত এই কথাটা হলো আসল কথা, এই কথাটা আসল কথা। এখানে দেখো কর্নিয়া লিড মার্জিন কার্ভ হয়েছে, কিন্তু এই যে এখানে যদি দেখো যে আউটার লিড মার্জিন ঠিক আছে, ইনার লিড মার্জিনে একটা ডিপ্রেশন আছে। দেয়ার ইজ এ ইনার বর্ডার অফ দ্য লিড মার্জিন, দেয়ার ইজ এ ডিপ্রেশন, ইট ইজ ভি শেপেড, বাট in the right eye there is inner border is round, smooth, but in the left eye the inner border is notch. There is a notch present at the inner border of the lid. You see the outer border is okay, the notch is present at the inner border, so it is a case of keratoconus. So একটা চোখের নিচের দিকে তাকাইতে বলেই লাভ দিয়ে বলো না কেরাটোকোনাস। তুমি যেটা খেয়াল করবা ইনার বর্ডার অফ দ্য লিড মার্জিন কি নচিং আছে কিনা। যদি শুধু লিডটা একটু কার্ভ হয়ে গেছে তার মানে এটা মনসুন সাইন, এরকম না, ইনার বর্ডারটা নচিং থাকতে হবে। দুইটা বর্ডার যদি একই রকম দেখা যায় তাহলে এটা মনসুন সাইন পজিটিভ না নেগেটিভ।
এখানে কি দেখা যাচ্ছে? রিজুটিসাইন কি 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 দেখা যাচ্ছে বলো? কনিক্যাল শেপ টেম্পোরাল টেম্পোরাল থেকে লাইট দিয়ে নেজালি কনিক্যাল শেপ রিফ্লেকশন দেখা যাচ্ছে স্যার। Light is thrown through the light is thrown through the nasal side. Light is thrown through the nasal side and on the temporal side, and a illuminated area which is apical, mane that is conical illuminated area seen in the temporal side, and it is due to keratoconus. This is called Rizzuti sign. রিজুটি সাইন, তাই না? রিজুটি সাইন। এখানে লাইট মারতে হবে এক সাইড থেকে, দেখতে হবে আরেক দিকে, ওইখানে দেখা যাবে যে একটা কনিক্যাল ইলুমিনেটেড এরিয়া দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলি রিজুটি সাইন। এটা তোমরা সবাই জানো। ওয়েল ড্রপলেট ওপাসিটি দেখা যাবে থ্রু অপথ্যালমোস্কোপি করলে। এটা নিয়ে আমরা আর যাবো না আজকে, আমার মনে হয় এখানেই শেষ করি, আমি আর পারতেছি না। এইটা কি বলো, এটা বলি শেষ করবো। বুলাস কেরাটোপ্যাথি। বুলাস কেরাটোপ্যাথি। বুলাস কেরাটোপ্যাথি স্যার। তিনটা কজ বলো। তিনটা কজ বলো তাড়াতাড়ি, তিনটা কজ বলো। তার পোস্ট অপারেটিভ কজে হতে পারে, তারপরে এন্ডোথেলিয়াল সেল কাউন্ট রিডিউস হলে হতে পারে, আরে তারপরে কিসের স্যার জন্য রিডিউস হয়েছে আন্দাজে? কিসের জন্য? সেল কাউন্ট তো কমছে দেখেই তো, এটাতে ডিকম্পেনসেটেড কর্নিয়া। দিস ইজ কল্ড ডিকম্পেনসেটেড কর্নিয়া। দ্য কর্নিয়াল এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশন হয়ে গেছে, মানে দি কাউন্ট ইজ less than 500, so it cannot maintain the transparency of the cornea. তা এটা একটা কারণ হতে পারে, এন্ডোথেলিয়াল ড্যামেজ ডিউরিং অপারেশন। আর কি কারণ হতে পারে? ফোকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। ফোকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। আর কি কারণ হতে পারে? এজের সাথে সাথে এন্ডোথেলিয়াম লস হয়। এজের সাথে সাথে জীবনে বুলাস হবে না। এটা হচ্ছে আনকন্ট্রোল, শোনো, আনকন্ট্রোল অ্যাকুট পারসিস্টেন্ট গ্লোকোমা। Uncontrolled acute persistent glaucoma, and if the glaucoma, the intraocular pressure remains high for long time and the patient is not properly managed, this patient can develop bullous keratopathy. তার মানে অপারেটিভ এন্ডোথেলিয়াল ড্যামেজ, হুকস ডিস্ট্রফি, আর হচ্ছে অ্যাকুট গ্লোকোমা, পারসিস্টেন্ট অ্যাকুট গ্লোকোমা ফর সেভারাল উইকস, তখনও আমার এরকম বুলাস কেরাটোপ্যাথি হবে। এটা কি জন্য হয়েছে বুলাস কেরাটোপ্যাথি? অপারেশনের জন্য। যাক, এইটুকুই থাক আজকে তাহলে, ঠিক আছে? অনেক হয়েছে, বাবারে মাথা ধরে যায়। আজকে ছিল কতজন? 100। একদম। ওকে, গুড বাই।